হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটা ক্লাস নিয়ে এসে গেছি এবং আজকে আবার আমরা কিছু ডিটেল ডিসকাশন করব অন ইয়োর সাবজেক্ট অফ হিস্ট্রি। So welcome to another video, another class of Career Map Online. আমি তোমাদের টিচার সায়নী ম্যাম আবার ইন্দাস ভ্যালিটাকে নিয়ে আরেকটু ডিটেলসে ডিসকাস করতে চলেছি। সো আগের দিন যদি আমি একটুখানি ছোট্ট হাইলাইট দিয়ে থাকি, আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আমরা দেখেছিলাম যে মেনলি এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যাকে আমরা ক্রেডল অফ সিভিলাইজেশনসও বলে থাকি এবং যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য প্রাইড অফ ইন্ডিয়া বলতে পারি, সেই সিভিলাইজেশনটা কবে না অ্যারাউন্ড 3300 BCE টু 1300 BCE-তে ডেভেলপ হয়েছিল। আমি তোমাদেরকে আগের এপিসোডে বা আগের ভিডিওতে অলরেডি বলেছিলাম যে এই ইন্দাস ভ্যালি তিনটে পিরিয়ডাইজেশন হয়, দ্য প্রি ম্যাচিওর অ্যান্ড দ্য লেটার হারাপ্পান এরা। তো আমরা যেটা করছিলাম আগের এপিসোডে সেটা হচ্ছে দ্য ডিটেল ডিসকাশন অ্যাবাউট দ্য লোকেশন, দ্য এক্সটেন্ট এবং টাউন প্ল্যানিং অফ হারাপ্পা। সো ওটা ছিল আমাদের দ্য ফার্স্ট হাফ অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আজ যেটা আমরা করব সেটা হচ্ছে দ্য সেকেন্ড পার্ট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো আমি আগে যাওয়ার আগে একটা খালি কথা বলে নিই, এই সিভিলাইজেশনের ব্যাপারে জানার জন্য প্লিজ আগে ফার্স্ট এপিসোডটা বা ফার্স্ট ভিডিওটা দেখো, তারপরে এই সেকেন্ড ভিডিও বা সেকেন্ড পার্টটাকে দেখো, তাহলে আমার মনে হয় আরও ডিটেলসে জিনিসটাকে বুঝতে সুবিধা হবে। সো আজকে যেগুলো আমরা করব সেগুলো হচ্ছে সাম অ্যাসপেক্ট অফ দ্য লাইফ অফ দ্য পিপল অফ হারাপ্পা। তো দ্য ফার্স্ট জিনিস যেটা সেটা হচ্ছে এগ্রিকালচার। দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমি আগেই বলেছিলাম হচ্ছে একটা রিভার ভ্যালি সিভিলাইজেশন। কোন রিভার? ইন্দাস এবং তার ট্রিবিউটারিজ। তো ডেফিনেটলি সেই সময়কার ওয়ান অফ দ্য মেজর অকুপেশন কি হবে? ওয়ান অফ দ্য মেজর অকুপেশন হচ্ছে এগ্রিকালচার, বা যেটাকে আমরা কাল্টিভেশন বা চাষ বলে থাকি। দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, এক হচ্ছে জল আর একটা হচ্ছে মাটি, সয়েল। দুটোই খুব ভালোভাবে অ্যাভেলেবল ছিল টু দ্য পিপল অফ দ্য ইন্দাস ভ্যালি। তার কারণ রিভার ভ্যালি, তো রিভার থেকে যে সিল্ট যেটা দুটো ব্যাঙ্কে আসে, তোমরা জিওগ্রাফিতে পড়ো যে সিল্ট যেটা দুটো ব্যাঙ্কে জমা হয়, দ্যাট মেক্স দ্য সয়েল ভেরি ভেরি ফার্টাইল। তো দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ ওয়াটার। ওয়াটারে তো এখানে সেরকমভাবে চিন্তা করার কথাই না, তার কারণ ইন্দাস আছে এবং ইন্দাসের 5টা ট্রিবিউটারি আছে। বাট এই জায়গাটা কিন্তু স্টিল হচ্ছে সেমি অ্যারিড রিজিয়ন। কেন? তার কারণ এখানে রেনফল খুব কম হতো। দেখবে নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া কিন্তু অ্যাকচুয়ালি ডাজ নট গেট মাচ রেনফল। পাঞ্জাব হরিয়ানা এই জায়গাটা নর্থ ওয়েস্টে অ্যাকচুয়ালি গেটস রেনফল ফ্রম দ্য উইন্টার ডিস্টারবেন্সেস, যেটা মেডিটেরেনিয়ানে হয়ে থাকে, সো উইন্টার রেনফল পায়। এবং গুজরাট, রাজস্থানের তো ওয়েস্টার্ন পার্ট ইজ ইটসেলফ আ ডেজার্ট। ইভেন পাকিস্তান ইজ অলসো আ ভেরি ভেরি ড্রাই রিজিয়ন, এবং এই পুরো জায়গাটা মিলেই আমাদের ইন্দাস ভ্যালি। তো ডেফিনেটলি ইন্দাস ভ্যালিতে জলের হয়তো অভাব নেই, কিন্তু ডেফিনেটলি ইট ইজ সেমি অ্যারিড, তার কারণ রেনফলের এখানে কিন্তু অভাব ছিল। তো হোয়াট ওয়্যার দ্য ক্রপস যেগুলো তারা গ্রো করতো, কিভাবে গ্রো করতো, লেট আস এক্সপ্লোর। নাম্বার ওয়ান দেখো, আমি যেটা বলছিলাম যে ইট ইজ সিচুয়েটেড নিয়ার দ্য ফ্লাড প্লেন, এবং সেই কারণের জন্য ডেফিনেটলি ফুড গ্রেনস আমরা গ্রো করতে পারবো। কিন্তু কীরকম টাইপের ফুড গ্রেনস গ্রো করব? সাম ফুড গ্রেনস যেগুলো হচ্ছে ড্রাই, কীরকম? হুইট, বার্লি, মিলেটস, এইগুলো হচ্ছে ড্রাই ক্রপস। এগুলোতে বেশি জল লাগে না আমাদের, অ্যাম্পল অ্যামাউন্ট অফ ওয়াটার, প্যাডি, রাইসের দরকার, সেটা কম হতো। বেশি কি হতো? দ্য ড্রাই ক্রপস। তাহলে দেখো এখানেই লেখা রয়েছে যে হুইট, বার্লি, রাই, পিস, সেসাম, চিকপি, মাস্টার্ড, এইগুলো হচ্ছে দিস ওয়্যার দ্য মেজর ফুড গ্রেনস বা ফুড ক্রপস যেগুলো গ্রো করা হতো। মিলেটস, দেখো মিলেটস ইটসেলফ ইজ আ ভেরি ড্রাই ক্রপ, তাই না? তো মিলেটস হচ্ছে গুজরাট এরিয়াতে বা গুজরাটের আশেপাশে হচ্ছে গ্রো করা হতো। বার্লি আমরা কোথায় পাই? বার্লি ওয়াজ অ্যাভেলেবল ইন বানাওয়ালি, ওয়াইল অনলি রাইস কোথা থেকে পাই আমরা? লোথাল। আবার দেখো লোথাল কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ডকইয়ার্ড ছিল, তো সেইখানে ওয়াটার ওয়াজ রেডিলি অ্যাভেলেবল, এই জন্যে রাইস পাওয়া যায়।
এবারে যদি কোয়েশ্চেন আসে যে হাউ ডু উই নো অ্যাবাউট দিস, এই নোয়িং অ্যাবাউট দিস কামস ফ্রম দ্য নলেজ অফ আর্কিওবোটানিস্ট। এই আর্কিওবোটানিস্ট কারা? যারা হচ্ছে সিডস বা হচ্ছে ফুড গ্রেনস নিয়ে গবেষণা করে বা তারা এক্সপেরিমেন্ট করে। তো এই আর্কিওবোটানিস্টরা কি পেয়েছে? চার্ড ফুড গ্রেনস পেয়েছে in different sites of Indus Valley। আমি আগের দিনই বলেছিলাম যে one of the major archaeological evidences যেটার উপর আমরা ইন্দাস ভ্যালির হিস্ট্রিটাকে রিকনস্ট্রাক্ট করি হচ্ছে পটারি। তো এই পটারি বা এই পটস অ্যান্ড ভেসেলসে দেখা গেছে যে কিছু কিছু গ্রেনস, রাইস গ্রেনস বলো, উইট গ্রেনস বলো, এইগুলো পোড়া অবস্থাতে, চার্ড মানে হচ্ছে বার্ন্ট, পোড়া, এই চার্ড ফুড গ্রেনস পাওয়া গেছে। সেখান থেকে আর্কিওবোটানিস্টরা রিকনস্ট্রাক্ট করেছে যে মেবি দিস আর দ্য ইম্পর্টেন্ট প্রোডাকশন অফ দ্য ফুড গ্রেনস যেগুলো এই সময় কাল্টিভেট করা হতো। সো মেজর ক্রপ কিন্তু আমাদের এখানে প্যাডি বা রাইস না, মেজর ক্রপ এখানে কিন্তু হুইট অ্যান্ড বার্লি। হ্যাঁ, প্যাডি বা রাইস গ্রো করা হতো বাট ইন আ ভেরি ভেরি স্মল অ্যামাউন্ট, লোথালে খালি আমরা পাই। যখন এই স্লাইডগুলো তোমরা দেখবে একটুখানি মাথায় রেখো, অনেক সময় কি হয় এই ছোট ছোট জায়গাগুলো থেকেও কোয়েশ্চেন আসে, কোন সাইটে আমরা প্যাডি পেয়েছি বা রাইস পেয়েছি, এরকমভাবেও কিন্তু অনেক সময় আমাদের এমসিকিউসগুলো আসে। সো রাইস অ্যাভেলেবল ইন লোথল, বার্লি অ্যাভেলেবল ইন বানাওয়ালি। এছাড়াও ইন্দাস পিপল ওয়্যার দ্য পিপল হু স্টার্টেড কাল্টিভেটিং কটন, সুতো, যেখান থেকে আমাদের সুতির কাপড় হয়, তো কটন ওয়াজ অলসো অ্যাভেলেবল। এবং আমরা কিভাবে জানি? কটন কিন্তু অ্যাকচুয়ালি এক্সপোর্ট করা হতো। যখন আমরা ট্রেড পড়বো তখন আমি আরও ডিটেলসে বলবো। তো কটন কিন্তু একটা এক্সপোর্ট ম্যাটেরিয়াল ছিল, যেটা আমাদের এখান থেকে কোথায় যেত? মেসোপটেমিয়া যেত, আর একটা সিভিলাইজেশন ইন দ্য পার্সিয়ান গালফ এরিয়া, সেখানে যেত। তো এখানকার মানে সেখানে যখন যেত, সেখানে গ্রিকের মানুষেরাও এই কটন পেত এবং তাই জন্যে গ্রিকস এটাকে কি বলতো? সিন্দন বলতো। সিন্দন যেটা হচ্ছে সিন্ধ থেকে এসছে, সামথিং যেটা সিন্ধ থেকে এসছে। এবার সিন্ধ যদি দেখো, আবার এই একই জিনিস, সিন্ধ কিন্তু ওয়াজ আ পার্ট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো গ্রিকসরা এই কটন ব্যবহার করতো which was exported from the Indus Valley sites। এছাড়াও তাদের মেথড অফ এগ্রিকালচার কি ছিল? ভেরি সিমিলার, যেটা এখনও আমরা ব্যবহার করে থাকি। এরা কি করতো? এরা হচ্ছে সিডগুলোকে শো করার জন্য বা পোঁতার জন্য নভেম্বর ওয়াজ দ্য টাইম যখন সিডসগুলোকে পোঁতা হতো ফর দ্য কাল্টিভেশন, আর এপ্রিল নাগাদ এটাকে হারভেস্ট করা হয়। তারপর এখনো পর্যন্ত কিন্তু এপ্রিলে আমাদের সবচেয়ে বেশি হারভেস্ট ফেস্টিভ্যাল হয়, সে তুমি বৈশাখী বলো বা বিহু বলো, এইগুলো কিন্তু সব আমাদের হারভেস্ট ফেস্টিভ্যালস। এবং এটা কিন্তু আমরা এপ্রিলে পাই, যখন আমাদের বাঙালিদের যখন নিউ ইয়ার হয়, শুভ নববর্ষ হয়ে থাকে, তখনই কিন্তু এই হারভেস্ট ফেস্টিভ্যালসগুলো হয়ে থাকে, বৈশাখী বলো, বিহু বলো। তো নভেম্বরে তারা হচ্ছে সিডস শো করতো, আর হারভেস্ট কখন হতো? এপ্রিলে, যখন কি না দ্য ওয়াটার ইউজ টু গো ব্যাক, রিসিড করতো, ফ্লাড ওয়াটার যখন রিসিড করতো সেই সময় তারা হারভেস্টটাকে রিপ করতে পারতো। এবারে কোয়েশ্চেন আসে যে এইগুলো আমরা কিভাবে জানি? দেখো, আমরা ইন্দাস ভ্যালি সাইটে না অনেক ছোট ছোট টয়েস পেয়েছি, টেরাকোটার টয়েস, সেখান থেকেও আমরা কিছু জিনিস জানতে পারি। যেরকম একটা জানতে পারি যে যখন চাষ হতো তখন হচ্ছে বুল বা অক্স এগুলোকে ব্যবহার করা হতো ইন অর্ডার টু প্লাউ দ্য ল্যান্ড। এবং এই বুল, অক্স এদের না টেরাকোটা ফিগারিনস পাওয়া গেছে, টেরাকোটা টয়েস পাওয়া গেছে। তো এইখান থেকে আমরা জানতে পারি যে দ্য ইন্দাস পিপল মাইট হ্যাভ নোন হোয়াট ইজ আ বুল, হোয়াট ইজ আ অক্স, ষাঁড় কাকে বলে সেটা হয়তো তারা জানতো, এবং ষাঁড় বা হচ্ছে বুল এদেরকে কিন্তু তারা ব্যবহারও করে থাকতো ইন এগ্রিকালচার। নেক্সট, ইরিগেশন। আমি আগেই বলেছি যে এটা হচ্ছে একটা সেমি অ্যারিড রিজিয়ন। আমরা যতই বলি না কেন ইট ইজ অন দ্য রিভার ভ্যালি, অনেক কটা রিভার আছে, ইন্দাস আছে, তার ট্রিবিউটারিজ আছে, স্টিল এটা একটা সেমি অ্যারিড রিজিয়ন এবং তাই জন্য কিন্তু ইরিগেশনের খুব দরকার। ইমাজিন এখনো পর্যন্ত ইন্ডিয়াতে কিন্তু ইরিগেশন সিস্টেম ইজ নট ভেরি ডেভেলপড। এখনো পর্যন্ত আমাদের এখনকার ফার্মার্সরাও কিন্তু এই রেনফলের উপরে ডিপেন্ড করে থাকে।
স্টিল ইন দ্য টাইম অফ ইন্দাস ভ্যালি, যেটা হচ্ছে অ্যারাউন্ড 2500 ইয়ার্স আগো, ইভেন তারও আগে যেটা ছিল, তখনও তারা জানতো যে হাউ টু ইরিগেট। এবং এই পিকচার দেখে তুমি একটা আইডিয়াও পেয়ে যাবে যে ছোট ছোট ক্যানেলস কাটা হতো, এই যে সো ছোট ছোট ক্যানেলস কাটা হতো, সো দ্যাট কি না রিভার ওয়াটারটাকে আমাদের ছোট ছোট যে ফিল্ডসগুলো ছিল সেখানে নিয়ে আসা যেতে পারতো। সো ট্রেসেস অফ ক্যানেল কোথায় পাই আমরা? শর্তুঘাইতে পাই, যেটা আফগানিস্তানে রয়েছে। আগেন আনাদার ইম্পর্টেন্ট সাইট অফ ইন্দাস ভ্যালি ইন আফগানিস্তান, শর্তুঘাইতে আমরা এরকম ক্যানেলস পেয়েছি, যেখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ইরিগেশন সিস্টেম বলেও কিছু এক্সিস্ট করতো ইভেন ডিউরিং দ্য এনশিয়েন্ট সিভিলাইজেশন। আর শুধু সেটা না, ইভেন ইন ধোলাভিরা বলা হয় যে ওয়াটার স্টোর করা রাখার জন্য হয়তো কোনো রিজার্ভয়ারও ব্যবহার করা হতো। তো রিজার্ভয়ারের যে কনসেপ্টটা, দিস ইজ অলমোস্ট সিমিলার টু ট্যাঙ্কস এখনকার। তো এই রিজার্ভয়ার তৈরি করে সেখানে জল স্টোর করে রাখা বা ক্যানেলস কেটে রিভার ওয়াটারকে হচ্ছে ফিল্ডসে নিয়ে আসা, দিস আর অল দ্য এভিডেন্সেস যেখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, শুধু এগ্রিকালচার না, ইরিগেশন ফ্যাসিলিটিস ওয়ার অলসো ভেরি ডেভেলপড। সো দিস ইজ দ্য ফার্স্ট অকুপেশন, এগ্রিকালচার। যখনই আমরা যে কোনো জায়গায়, স্পেশালি ইন্ডিয়ার যে কোনো জায়গায় বলি, ইন্ডিয়া মানে ইটসেলফ ইজ এ এগ্রিকালচারাল ল্যান্ড, তো তাই জন্যে প্রাইম বা চিফ অকুপেশন আমরা এগ্রিকালচার দিয়ে স্টার্ট করি। কিন্তু যেহেতু হচ্ছে আমাদের ইন্দাস ভ্যালি ইজ অ্যান আরবান সিভিলাইজেশন, আমি ফার্স্টেই বলেছিলাম যে আরবান মানে কি, এমন একটা জায়গা যেটা খালি শহর সেটা নয়, শহর কিন্তু সেখানকার মানুষেদের প্রাইম অকুপেশন এগ্রিকালচার হলেও সবাই এগ্রিকালচারে থাকে না, দেয়ার আর আদার অকুপেশনস অলসো। তো এগ্রিকালচারের পরে লেট আস মুভ অন টু দ্য আদার অকুপেশনস অফ দ্য পিপল। অকুপেশন নাম্বার 2 যদি আমি বলি, ডেফিনেটলি ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস। ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস মানে কি, যখন আমরা অ্যানিমালসদেরকে রাখি, অ্যানিমাল হাজবেন্ড্রিও বলতে পারি, এবং অ্যানিমালসদের থেকে বিভিন্ন প্রোডাক্ট, সেটা তোমরা মিল্ক বলো, মিট বলো, ফার এক্সেট্রা, যখন আমরা অবটেন করতে পারি। তো লার্জ স্কেলে, যেহেতু আবার আমি একই কথায় যাচ্ছি, সেমি অ্যারিড রিজিয়ন, এখানে খুব ইজিলি আমরা অ্যানিমালগুলোকে রেয়ার করতে পারি। তো ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস, রেয়ারিং অফ অ্যানিমালস করা হতো। কাদের দ্বারা আমরা জানতে পারি? আর একটা নাম আর্কিওজুলজিস্ট। আর্কিওজুলজিস্টরা হচ্ছে বোনস পেয়েছে, বোনস অফ সার্টেন ভ্যারাইটি অফ অ্যানিমালস, যেখান থেকে তারা রিকনস্ট্রাক্ট করে যে অমুক সময় আমাদের জন্য ইন্দাস ভ্যালির সময় এই অ্যানিমালসগুলো পাওয়া যায়। এছাড়াও দেখবে এই থ্রু আউট দ্য ইন্দাস ভ্যালি আ নাম্বার অফ সিলস হ্যাভ বিন ফাউন্ড সামওয়াট লাইক দিস, যেখানে অ্যানিমাল মোটিভস আর ভেরি কমন। মোটিভস মানে হচ্ছে পিকচার, এই যে, যেখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই রকমের একটা অ্যানিমাল, যেটাকে এখন আমরা হাতি এলিফ্যান্ট বলে থাকি, এইটা নিশ্চয়ই তারা জানতো না, তো তারা কার্ভ করবে কি করে? বা ধরো এইটা, দিস ইজ আ কাইন্ড অফ বুল, তাই তো। তো যদি তারা নাই জানতো, তাহলে ডেফিনেটলি তারা এটাকে কার্ভ করতে পারতো না। আমি একটা জিনিসকে চিনি না, জানি না, আমি আঁকতে পারি না, সেটাকে কখনোই করতে পারি না। সো সিলস আর হচ্ছে দ্য ট্রেসেস অফ বোনস, যেটা হচ্ছে আর্কিওজুলজিস্টরা পেয়েছে, সেখান থেকে আমরা রিকনস্ট্রাক্ট করি যে কোন কোন অ্যানিমালসগুলো ইন্দাস ভ্যালির সময় অ্যাভেলেবল ছিল বা সেই সময় হয়তো ছিল। সো হোয়াট আর দোজ? ওয়াইল্ড স্পিসিস অফ বোর, ডিয়ার অ্যান্ড ঘড়িয়াল, ওয়াইল্ড স্পিসিস, ঠিক আছে? বোর, ডিয়ার, ঘড়িয়াল এইগুলো ছিল। ইভেন অনেক জায়গায় আমরা এলিফেন্টস, রাইনোসরাস, যেরকম হচ্ছে আমরি, যেটা আমি আগের দিনও একটা বলেছি, দিস ওয়াজ ওয়ান অফ দ্য সাইটস, তো সেখানে আমরা এলিফেন্টস অ্যান্ড রাইনোসরাস পেয়েছি। ইনফ্যাক্ট তোমরা যদি রাইনোসরাস দেখো, ওয়ান হর্ন রাইনোসরাস, এই যে somewhat like this, one horn rhinoceros, সিলসেও কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও কি না, দেখবে যে এখানে ক্যাটস অ্যান্ড ডগস আর অলসো বিন ফাউন্ড। আবার ডগ কিন্তু অনেক আগে থেকে আমাদের সাথেই রয়েছে, ফ্রম দ্য প্রিহিস্টরিক এরা। তখন কি ছিল? ওয়াইল্ড ভ্যারাইটি অফ ডগ, হান্টিং করার জন্য ব্যবহার করা হতো। ইনফ্যাক্ট ইন্দাসেও আমরা দেখি যে বোনস অফ ক্যাটস অ্যান্ড ডগস
ফিট মার্কস অফ ক্যাটস অ্যান্ড ডগস হ্যাভ অলসো বিন ফাউন্ড, এবং এইখান থেকে আমরা বুঝতে পারি যে মেবি দে ওয়ার অলসো অ্যাভেলেবল। এছাড়াও হচ্ছে র্যাবিটস, ফাউল, পিজিয়ন্স এগুলোকে দেখতে পাই। এগুলোকে আমরা কোথায় পাই? পটারি। পটারিতে এদের আঁকা রয়েছে। পটারির গায়ে তারা আইদার জমেট্রিক ডিজাইনস অর অনেক সময় বিভিন্ন জিনিসপত্র তারা এঁকে থাকতো। সো র্যাবিট, পিজিয়ন্স এদেরকে কিন্তু ওই তোমাদের ছোট ছোট যে পটস, ভেসেলস যেগুলো পাওয়া গেছে সেইগুলোর ওপরে আঁকা দেখা গেছে। তো এই কারণের জন্য আমরা এস্টাবলিশ করতে পারি, রিকনস্ট্রাক্ট করতে পারি যে ডেফিনেটলি ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস হতো, ওয়ান অফ দ্য মেজর অকুপেশন ছিল, এবং কি কি অ্যানিমালস আমরা পেতাম সেই জিনিসগুলোকেও আমরা বুঝতে পারছি। তিনটে সোর্স, নাম্বার ওয়ান হচ্ছে ডেফিনেটলি দ্য সিলস, যেখানে আমরা অনেক অ্যানিমাল মোটিভ পাই। নাম্বার টু বোনস, যেটা হচ্ছে আর্কিওজুলজিস্টরা পেয়েছে। নাম্বার থ্রি পটারি, যেটাতে গায়ে আঁকা রয়েছে সাম অফ দ্য অ্যানিমালস। তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল ওয়াজ অলসো ডান ডিউরিং দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। The next very important occupation definitely হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্স। ট্রেড এমন একটা জিনিস যেটা হচ্ছে ইন্দাস ভ্যালি থেকে কন্টেম্পোরারি টাইম সব জায়গায় তোমরা পাবে। হয়তো দ্য মোড, দ্য মেথড এগুলো একটুখানি আলাদা। সে ফর এক্সাম্পল যদি আমরা ইন্দাস ভ্যালি দেখি, ইন্দাস ভ্যালিতে আমরা জানি কিভাবে যে ট্রেড তারা করে থাকতো। ট্রেড মানে হচ্ছে আদান প্রদান, এক্সপোর্ট ইম্পোর্ট, তাই তো? সো এটা আমরা কিভাবে বুঝতে পারি? নাম্বার ওয়ান হচ্ছে দেখো, নাম্বার অফ সিলস ওয়্যার প্রেজেন্ট। আমি এদের ইউজেসগুলো বলবো। নিউমারাস সিলস ওয়্যার অ্যাভেলেবল, ইউনিফর্ম স্ক্রিপ্ট ওয়াজ অলসো দেয়ার, আর হচ্ছে একটা রেগুলেটেড ওয়েটস অ্যান্ড মেজার্স ছিল। ঠিক আছে, যে একটা মেজারমেন্টের যে ইউনিটগুলো সেটাও একটা রেগুলেটেড ইউনিট অফ মেজারমেন্ট। সে তোমরা ওয়েট বলো, লেন্থ বলো, ইভেন কারেন্সি অলসো, এগুলো কিন্তু অ্যাভেলেবল ছিল। তাহলে কি কি করতো? লেট আস এক্সপ্লোর। হারাপ্পানসরা ট্রেড কিসে কিসে করতো? স্টোন, মেটালস, ইনফ্যাক্ট শেল, এইগুলোর দিয়ে হচ্ছে তারা ডিফারেন্ট ট্রেড করে থাকতো। কোন মোডে হতো? আজ আমি আর তুমি কিভাবে ট্রেড করি? তুমি টাকা দাও, দোকানে গিয়ে কিছু একটা জিনিস কেনো। সো কারেন্সি দিয়ে আমরা হচ্ছে জিনিসপত্র কিনি। তখন কি করতো? তারা হচ্ছে বার্টার সিস্টেম করে থাকতো। এই বার্টার সিস্টেম মানে কি? যখন আমরা জিনিসের জন্য আরেকটা জিনিস পাচ্ছি, আমি তোমাকে ডাল দিচ্ছি, তুমি আমাকে চাল দিচ্ছ, দিস ইজ বার্টার সিস্টেম। আমি কিছু একটা জিনিস দিচ্ছি, ইন রিটার্ন আমি তোমার কাছ থেকে কিছু একটা জিনিস পাচ্ছি। তো তখনও কিন্তু ঠিক এরকমই হতো। হয়তো কথাই বলছি, ইন্দাস থেকে কটন যাচ্ছে আর মেসোপটেমিয়া থেকে টিন, কপার কিছু একটা জিনিস এদিকে আসছে। ঠিক আছে, তো এরকমভাবে জিনিসের পরিবর্তনে আমরা আরেকটা জিনিস পাচ্ছি। কোথা থেকে হতো? মেজরলি হচ্ছে আরবিয়ান সি বা আরবিয়ান কোস্ট থেকে হচ্ছে। সো ওয়েস্টার্ন পার্ট, যেহেতু ওরা নর্থ ওয়েস্টে থাকে, তো এই যে গুজরাট রিজিয়ন যেটা আরবিয়ান সিতে ওপেন আপ করে, এখান থেকে মেজর ট্রেড হতো। কোথায় হতো? ডিফারেন্ট পার্টস অফ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, মেসোপটেমিয়া, ইজিপশিয়ান সিভিলাইজেশন, এদের সাথে হচ্ছে ট্রেড হয়ে থাকতো। কোথায় কোথায় হতো দেখো, তাদের একটা ট্রেড কলোনি ছিল ইন দ্য নর্দার্ন পার্ট অফ আফগানিস্তান, যেখানের মাধ্যমে হচ্ছে সেন্ট্রাল এশিয়াতে তারা ট্রেড করে থাকতো। আমি জাস্ট একটু তোমাদেরকে ম্যাপটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। সো দিস ইজ আওয়ার ইন্দাস ভ্যালি, রাইট? এইটা হচ্ছে আমাদের ইন্দাস ভ্যালি, এইটা হচ্ছে আরবিয়ান সি এর যে এটা আউটলেটটা, লোথাল এইখানটাতে পাবে। ঠিক আছে, তো লোথাল আমরা সবাই জানি ওয়াজ দ্য মেজর হারবার, এটা একটা ডকইয়ার্ড ছিল। তো এখান থেকে মেজরিটি অফ দ্য ট্রেড হতো। সো লোথাল থেকে যদি শিপ যায়, দেখো এইখানটাতে, এইটা হচ্ছে আমাদের মেসোপটেমিয়ান সিভিলাইজেশন। তো এই পার্সিয়ান গালফের এখান থেকে দে ইউজ টু মুভ থ্রু, এইটাকে হচ্ছে আমরা গালফ অফ হরমুজ বলে থাকি। এই জায়গাটাকে গালফ অফ হরমুজ অর ওরমুজ, এই জায়গাটার মাধ্যমে তারা কিন্তু মেসোপটেমিয়াতে যেত। নট অনলি দ্যাট, মাঝে মাঝে তারা হচ্ছে এখান থেকে আবার ইজিপশিয়ান সিভিলাইজেশনেও আসতে পারবে। এই জায়গাটাতে আমাদের হচ্ছে ইজিপশিয়ান
Egyptian civilization. তো Egyptian civilization, Mesopotamian civilizations, this were the places যেখানে আমাদের কিন্তু ট্রেড হয়ে থাকতো, বড় বড় শিপস তৈরি করা হতো যেখানে the things used to be exported. এছাড়াও এটা তো হয়ে গেল সি রুট, there used to be also ল্যান্ডেও কিন্তু করা হতো। দেখো এই যে আরাট্টা বলে একটা জায়গা রয়েছে, দিস ইজ বেসিক্যালি ইন ইরান, নর্দার্ন পার্ট অফ ইরানে হচ্ছে আরাট্টা এইখানে, বা হয়তো মাইকোপ হচ্ছে সাদার্ন পার্ট অফ ইউক্রেন। সো এইসব জায়গাতেও কিন্তু ল্যান্ডের দ্বারা ট্রেড হয়ে থাকতো, থ্রু দ্য পাস করে আমরা হচ্ছে ল্যান্ডের মাধ্যমে হচ্ছে এখানে ট্রেড করে থাকি। তাই জন্য দেখো এখানে বলছে যে ইন অর্ডার টু ফ্যাসিলিটেট ট্রেড দেয়ার ওয়্যার অলসো কি হতো না, নর্দার্ন পার্ট অফ আফগানিস্তান, দিস ইজ দ্য নর্দার্ন পার্ট অফ আফগানিস্তান, এই জায়গাটা হচ্ছে আমাদের নর্দার্ন পার্ট অফ আফগানিস্তান, দিস ইজ আফগানিস্তান রাইট, এটা পাকিস্তান, দিস ইজ আফগানিস্তান, সো নর্দার্ন পার্ট অফ আফগানিস্তান, এইখান থেকে আমরা দেখি যে ট্রেড ওয়াজ টেকেন ফরওয়ার্ড ইনটু দ্য ওয়েস্টার্ন অর দ্য সেন্ট্রাল পার্ট অফ এশিয়া। আর হচ্ছে কি এছাড়াও আর একটা জিনিস আমরা দেখি যে দ্য ট্রেড ওয়াজ অলসো ক্যারিড অন ইন দ্য ল্যান্ড অফ টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটস, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, সুমের, সুসা বা উর ওয়াজ ওয়ান অফ দ্য মেজর সিটিজ ইন মেসোপটেমিয়া। সুমের হচ্ছে সুমেরিয়ান সিভিলাইজেশনটা হচ্ছে ফার্স্ট সিভিলাইজেশন ইন মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, মানে সুমেরিয়ানসরা হচ্ছে ফার্স্ট ডাইনেস্টি যারা এসেছিল, তারপরে আরও আছে আক্কাদিয়ানস আছে, এরাও সব পরবর্তীকালে আসে। দ্য মেজর মার্চেন্ডাইজ যেটা এক্সপোর্ট করা হয় দেখো আবার কটন প্রবাবলি would have been the most exported item from India, কোথা থেকে আমি আগেই বলেছি, from the Lothal harbor, from the port of Lothal। এছাড়াও যেটা আমরা ট্রেডের ব্যাপারে জানি সেটা হচ্ছে লাপিস লাজুলি হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটার জন্য কিন্তু মেসোপটেমিয়া থেকে মানে স্টোরিজ আছে যে এনমার্কার বলে মেসোপটেমিয়াতে একটা রাজা ছিল, সে হচ্ছে আফগানিস্তান অবধি লোক পাঠাতো ইন অর্ডার টু গেট লাপিস লাজুলি ফর দেয়ার আর্কিটেকচার। সো লাপিস লাজুলি হচ্ছে একটা ব্লু কালারের ভেরি বিউটিফুল, খুব সুন্দর ব্লু কালারের একটা স্টোন, আমি একটু কিছু পরে স্লাইডে দেখিয়ে দেবো তোমাদেরকে। সো লাপিস লাজুলির জন্য কিন্তু মেসোপটেমিয়া থেকে লোকেরা আসতো ইন অর্ডার টু বাই দ্যাট লাপিস লাজুলি। ম্যাক্সিমাম হচ্ছে আমরা আফগানিস্তান থেকে পাই। সো ফ্রম মেসোপটেমিয়া এই আফগানিস্তান অবধি কিন্তু লোকেরা আসতো, আমি যেমনি স্টোরি বললাম এনমার্কারের ব্যাপারে, তো জাস্ট টু গেট দ্য লাপিস লাজুলি। আর কোথা থেকে আমরা জানতে পাই, দেখো হারাপ্পাতে যেরকম আমরা সিলস পাই অফ মেসোপটেমিয়া, সিমিলারলি মেসোপটেমিয়ান সিভিলাইজেশন বা মেসোপটেমিয়ান সিভিলাইজেশনের যে সাইটসগুলো আছে উরুক, মারি, এইসব জায়গাতেও কিন্তু আমরা হারাপ্পান সিলস পেয়ে থাকি। তো আমি যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম যে হারাপ্পান সিলস যে শুধু আমাদেরকে রাইটিং বোঝায় সেটা নয়, হারাপ্পান সিলসগুলো না স্ট্যাম্প হিসাবে কাজে লাগতো। এখন যেরকম হয় না, আমরা যখন একটা চিঠি পাঠাই বা একটা ধরো কুরিয়ার করছো তুমি, কি হয় ওপরে একটা স্ট্যাম্প লাগানো থাকে জাস্ট টু মেক শিওর কি ওটা ঠিক মতন যাতে পৌঁছায়। সিমিলারলি এই সিলসগুলোকে অ্যাটাচ করা হতো উইথ দ্য বক্স আর উইথ দ্য কার্টুন যেটা যেত। আর যদি সিলসগুলো ইনট্যাক্ট যদি যেখানে পাঠানো হচ্ছে সেখানে যদি পৌঁছাতো, তার মানে দ্য থিংস ইনসাইড একদম ঠিক আছে, জিনিসপত্র কোনো কিছু ট্যাম্পারিং করা হয়নি। বাট ইফ দ্য সিলস আর ব্রোকেন, তার মানে হচ্ছে দেয়ার মাস্ট হ্যাভ বিন সাম প্রবলেম ওই জিনিসগুলোর সাথে। তো সিলস ওয়্যার লাইক দ্য স্ট্যাম্প, একটা আইডেন্টিটি মার্ক ছিল যে অমুক জন অমুক জায়গা থেকে এখানে পাঠাচ্ছে। তো সিলসের একটা খুব বড় রোল আছে ইন দ্য ট্রেড। এছাড়াও হচ্ছে কিউনিফর্ম ইনস্ক্রিপশন। হোয়াট ইজ কিউনিফর্ম ইনস্ক্রিপশন? কিউনিফর্ম ইনস্ক্রিপশন হচ্ছে মেসোপটেমিয়ান রাইটিং, সেখান থেকে আমরা অনেক মেনশন পাই। যেরকম হচ্ছে একটা কথা পাই যেটার নাম হচ্ছে মেলুহা। মেলুহা হচ্ছে ইন্দাস রিজিয়নটাকে তারা রেফার করে যে মেলুহা থেকে এই এই জিনিসগুলো আসতো, এরকমভাবে মেনশন করা রয়েছে। তো মেলুহা যদি দেখা হয়, দিস ইজ বেসিক্যালি দ্য ইন্দাস রিজিয়ন অফ ইন্ডিয়া। এছাড়াও হচ্ছে এই ইন্দাস আর মেসোপটেমিয়ার মাঝখানে দুখানা ইম্পর্টেন্ট জায়গা ছিল, একটা হচ্ছে দিলমুন আর একটা হচ্ছে মাকান। এই দিলমুনটাকে আবার অনেক সময় বাহরেনও বলা হয়। সো বাহরেন, ফাইলাকা যেগুলো হচ্ছে পার্সিয়ান গালফে রয়েছে,
এই জায়গাগুলোতে রয়েছে। তো এরাও হচ্ছে ওয়াজ এনশিয়েন্ট সাইটস, যেটার মাধ্যমে হারাপ্পা থেকে মেসোপটেমিয়া অ্যান্ড মেসোপটেমিয়া থেকে হারাপ্পাতে ট্রেড ওয়াজ ডান। যদিও বা এভিডেন্সেস সে দ্যাট হারাপ্পা থেকে ম্যাক্সিমাম ট্রেড হতো উইথ মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া থেকে খুব কমই ট্রেড হতো উইথ হারাপ্পা। সো ম্যাক্সিমাম শিপস হচ্ছে অ্যাকচুয়ালি হারাপ্পা থেকে মেসোপটেমিয়াতে যেত, মেসোপটেমিয়া থেকে হারাপ্পাতে খুব কম শিপসই আসতো। সো এনশিয়েন্ট সাইটস ইন দ্য পার্সিয়ান গালফ এরা আমাদেরকে বোঝায় যে কিভাবে হারাপ্পা থেকে মেসোপটেমিয়াতে ট্রেড বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটা চলতো। সো দিস ইজ another very important occupation of the ancient people of Harappa. The next one হচ্ছে art and craft. Art and craft যদি আমরা দেখে থাকি, the first and the most important এবং striking feature of art হচ্ছে the dancing girl। এই যেখানে আমি যেটা ফটো দিয়েছি, এটা পিওরলি একটা ব্রোঞ্জ স্ট্রাকচার, এবং তুমি যদি দেখো ব্রোঞ্জের ওপরে খুব সুন্দর করে কার্ভিং করা রয়েছে, মানে এত ডিটেল কার্ভিং এত এনশিয়েন্ট টাইমে পাওয়াটা ইজ ভেরি হার্ড। তো তখনকার আর্ট বা হচ্ছে ক্রাফটম্যানশিপের ব্যাপারে দেয়ার ইজ নো ডাউট। এবং শুধু ব্রোঞ্জ না, যদি তোমরা এর পরের স্লাইডগুলো দেখো দেখবে কটন ওয়াজ আনাদার ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি। সুন্দর সুন্দর কটন উইভিং, আশা করছি তোমরা প্রিস্ট কিং বা আমিও দেখাবো ওটাকে যদিও একটু পরে। প্রিস্ট কিংয়ের যদি তোমরা স্কাল্পচারটাকে দেখো, সেখানেও দেখবে খুব সুন্দর একটা শল পরে রয়েছে উইথ ফ্লাওয়ার ডিজাইনস অ্যান্ড অল। তো ওরকম টাইপের যদি কিছু উইভ করে থাকে, এবং সেটা হচ্ছে ডিউরিং দিস টাইম, ডিউরিং লাইক 2500 BCE-তে, তো দ্যাট ওয়াজ লাইক রিমার্কেবল কিছু একটা। এছাড়াও আমাদের ব্রিক লেইং ওয়াজ আনাদার ইম্পর্টেন্ট আর্ট। তখন সুন্দর করে ওই ইন্টারলক করে, তখন তো আর আমাদের মতন সিমেন্ট বালি এইগুলো থাকতো না, ওরা হচ্ছে ইন্টারলকিং সিস্টেম দিয়ে বড় বড় আর্কিটেকচারাল পিসেস তৈরি করে থাকতো। সো ইন্টারলকিং অফ দ্য ব্রিক লেইং যেটাকে বলে, একটা ব্রিকের ওপর আরেকটা ব্রিক লে করে সেটাকে ইন্টারলক করা উইদাউট ইউজিং এনি কাইন্ড অফ, মানে কোনো সিমেন্ট বা ওরকম টাইপের কিছু ইউজই হতো না। জিপসাম ব্যবহার করা হতো, তাও হচ্ছে কেন, ওয়াটার টাইট করার জন্য, ওয়াটার প্রুফিং করার জন্য। সো দ্যাট ওয়াজ अगेन আনাদার ইম্পর্টেন্ট আর্ট, ডেফিনেটলি খুব রিমার্কেবল একটা আর্ট। তো এই জন্য আমরা বুঝতে পারি যে খুব ভালো ম্যাসনস, মানে ইটের দিয়ে কাজ করানোর মতন মানুষেরা তখন ছিল। সো ব্রিক লেইং, নাম্বার 2 হচ্ছে কটন, নাম্বার 3 হচ্ছে তোমার ব্রোঞ্জ ফিগার্স, এইগুলো মানে মেটালার্জি, cotton weaving, bricklaying, this were the major art and craft of the time. কিন্তু আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এইটুকানিতে থামে না। উই হ্যাভ অলসো আদার আর্ট অ্যান্ড ক্রাফট। কি না, বোট মেকিং, বিড মেকিং, সিল মেকিং, এইগুলোও কিন্তু দে ওয়ার অলসো ওয়ার্ক অফ ফাইন আর্টস। দেখো একটা আমি এক্সাম্পল এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি, দিস আর দ্য জুয়েলারিজ। এবং জুয়েলারি মেকিং বা অর্নামেন্টস মেকিং এটাও কিন্তু ওয়াজ আ পিস অফ আর্ট। তোমরা যদি একটু ভালো করে দেখো, এভরি পিস ইজ ওয়েল ওভেন, এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের জুয়েলারি আছে, গোল্ড আছে, সিলভার আছে, শেলস আছে, কার্নেলিয়ান আছে, বিভিন্ন রকমের জিনিস দিয়ে তারা তৈরি করতো। মাঝে মাঝে এই যে বিডস তৈরি করা, এগুলো কিন্তু, এবং বিডসের মধ্যেও না অনেক ভ্যারাইটি ছিল। কিছু কিছু বিডস হচ্ছে সার্কুলার, এই যে দেখো এখানে এরকম সার্কুলার বিডস আছে, আবার অনেক সময় বিডসগুলো এরকম সিলিন্ড্রিক্যাল বিডসও পাওয়া যেত। তো বিভিন্ন রকমের বিডস তৈরি করা, বিডস থেকে তারপর আবার অর্নামেন্টস তৈরি করা, বিভিন্ন রকমের জুয়েলারি তৈরি করা, ডেফিনেটলি ওয়াজ আ পিস অফ আর্ট। তো গোল্ডস্মিথ পেতে তোমরা তখন, যারা হচ্ছে সিলভার, গোল্ড, প্রেশিয়াস স্টোনস দিয়ে জুয়েলারি তৈরি করতো। বিড মেকার্স পেতে, যারা হচ্ছে বিভিন্ন জিনিস, ধরো কার্নেলিয়ান বা হচ্ছে চার্ট, ফায়ান্স, এইগুলো দিয়ে, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের সব স্টোনস, এইগুলোর দ্বারা তারা হচ্ছে বিডস মেকিং করতো। এছাড়াও সেই সময় পটার্স হুইল ওয়াজ ফুললি দে ইউজ টু ইউজ দ্য পটার্স হুইল, যে কারণের জন্য এত সুন্দর তোমরা পটারি দেখতে পাবে। এবং মোস্ট অফ দ্য পটস এগুলো কিন্তু টেরাকোটা দিয়ে তৈরি, বার্নড ক্লে যেটাকে আমরা বলি টেরাকোটা বলে থাকি, এই টেরাকোটা দিয়ে তৈরি
কিন্তু তার মধ্যে কি না একটা ফাইন গ্লেজ আছে। দেখো এভরি পটারি বা পিস অফ পটারি এগুলো কিন্তু না খুব শাইন করতো। মোস্ট অফ দেম হচ্ছে রেড উইথ ব্ল্যাক জমেট্রিক ফিগার্স বা কিছু একটা মানে ব্ল্যাকের ওপরে কিছু আঁকা রয়েছে, আর বেস হচ্ছে রেড। এছাড়াও হচ্ছে টেরাকোটা ফিগারিন, এরকম টাইপের বিভিন্ন ফিগারিনস পাওয়া গেছে, টয়েস পাওয়া গেছে যেটা হচ্ছে হোললি টেরাকোটা দিয়ে তৈরি। এটাকে হচ্ছে আইদার সানড্রাইড বা হচ্ছে ছোট ছোট এরকম উনুন টাইপের থাকতো, কিল টাইপের থাকতো, সেখানে হচ্ছে এগুলোকে বার্ন করা হতো, পুড়িয়ে সেটাকে শক্ত তৈরি করা হতো। সো টেরাকোটা ফিগারিনস বা পটারি মেকিং, জুয়েলারি মেকিং, এইগুলো কিন্তু শুধু যে পিস অফ আর্ট বলবো আমি সেটা নয়, কিন্তু ইভেন দে ওয়ার অলসো মেজর সোর্সেস অফ ইনফরমেশন অ্যাবাউট দ্য টাইম। ধরো ফর এক্সাম্পল তোমরা যদি এই টেরাকোটা ফিগারটাকেই দেখো, এখান থেকে আমরা বুঝতে পারছি যে বুলক কার্টস ওয়ার অলসো ইউজড ফর ট্রান্সপোর্টেশন। তো মানুষেরা তখন কিন্তু এই কার্ট ব্যাপারটা জানতো, কিভাবে গরু বা কিভাবে কোনো একটা অ্যানিমাল দিয়ে গাড়ি ড্র করা যায় ফর ট্রান্সপোর্টেশন, সেটা কিন্তু তারা জানতো। তো এরকমভাবে না বিভিন্ন এই যে আর্ট পিসেসগুলো পেয়েছি, সেখান থেকেও আমরা বলতে পারি যে সেই সময়কার হিস্ট্রি কি হতে পারে। তো দিস ইজ হাউ দ্য পিসেস অফ আর্ট, এরা শুধু আর্ট বলবো না, এদেরকে কিন্তু আমরা এটাও বলতে পারি যে দে আর দ্য সোর্সেস অফ ইনফরমেশন অ্যাবাউট দ্য টাইম। I hope as far as we had done it's clear. আচ্ছা, যেটা আমি বলছিলাম যে হোয়াট ওয়ার দ্য র মেটেরিয়াল, আমি একটু আগে অনেক কটা র মেটেরিয়ালস ব্যবহার করেছি যে এই জিনিসটা তৈরি করতে এই লেগেছে, ওই জিনিসটা তৈরি করতে ওই জিনিসটা লেগেছে। কয়েকটা যেরকম খুব ইজি, কয়েকটা এরকম খুব ইজি এবং ইম্পর্টেন্ট মেটেরিয়াল আমি ফটো দিতে মানে চেষ্টা করেছি। নাম্বার 1 হচ্ছে কার্নেলিয়ান। দেখো এইটা হচ্ছে কার্নেলিয়ান, ব্রাইট রেড স্টোন। কার্নেলিয়ান আমরা কোথা থেকে পেতাম? বারুচ, যেটা হচ্ছে গুজরাট, এখান থেকে এর সোর্স। নাম্বার 2 যদি দেখো, দিস ইজ লাপিস লাজুলি। আমি একটু আগেই লাপিস লাজুলির কথা বলছিলাম। সো দিস ইজ লাপিস লাজুলি, ব্রাইট ব্লু কালারের স্টোন। লাপিস লাজুলি ডেফিনেটলি আফগানিস্তান থেকে, ঠিক আছে। অ্যাগেট, অ্যাগেট যেটা হচ্ছে আবার গুজরাট সৌরাষ্ট্র থেকে পেতাম। দিস ইজ অ্যাগেট, ঠিক আছে, এরকম টাইপের দেখতে লাগতো অ্যাগেটকে। আচ্ছা, আর একটা হচ্ছে স্টিয়েটাইট। এই স্টিয়েটাইট দিয়ে না অনেক বিডস, অনেক সিল মেকিং করা হতো উইথ স্টিয়েটাইট। তো স্টিয়েটাইট হচ্ছে আমরা সাউথ রাজস্থান থেকে পেতাম। দিস ইজ বেসিক্যালি স্টিয়েটাইট, এক রকমের রক যেটাকে ভেঙে টুবড়ে বিভিন্ন জিনিসে তৈরি করা হতো। এছাড়াও যে মেজর র মেটেরিয়ালস আমি চেষ্টা করেছি পপুলার যে র মেটেরিয়ালসগুলো রয়েছে সেইগুলোর একটা সোর্স দেওয়ার জন্য তোমাদেরকে। যেরকম ধরো কপার, কপার তো ডেফিনেটলি ওয়াজ আ ভেরি কমন মেটাল ডিউরিং দিস টাইম। কপার হচ্ছে আমরা রাজস্থান আর ওমান থেকে পেতাম। রাজস্থান থেকে ইনসাইড দ্য ইন্দাস ভ্যালি আনা হতো, আর ওমান হচ্ছে ইম্পোর্ট করা হতো। নেক্সট হচ্ছে টিন। টিন হচ্ছে আবার আফগানিস্তান অ্যান্ড ইরান থেকে আনানো হতো। নাম্বার 3 হচ্ছে গোল্ড। আমাদের সাউথ ইন্ডিয়া ইজ ভেরি ফেমাস ফর গোল্ড। কোলার, হুত্তি, এগুলো হচ্ছে দে আর দ্য মেজর মাইন্স, তো তখনও তারা ছিল। সো কোলার ফ্রম সাউথ ইন্ডিয়া, এছাড়াও হচ্ছে আফগানিস্তান অ্যান্ড ইরান, এইগুলো হচ্ছে মেজর সোর্সেস অফ গোল্ড। সিলভার আবার হচ্ছে আফগানিস্তান অ্যান্ড ইরান। সো এক কথায় বলতে গেলে আফগানিস্তান থেকে আমরা মেজর জিনিসগুলোকে আনাতাম। আর হচ্ছে আমি এগুলো মোটামুটি বলে দিয়েছি। শেল, শেল হচ্ছে আর একটা খুব ইম্পর্টেন্ট র মেটেরিয়াল, স্পেশালি হচ্ছে যখন আমরা অর্নামেন্টস তৈরি করছি। প্রচুর এরকম বিড মেকিং ফ্যাক্টরিজ রয়েছে, একটা যেরকম লোথালে রয়েছে, চানহুদারোতে রয়েছে, যেখানে আমরা শেলস পেয়েছি, এবং শেল থেকে বিডস তৈরি করাটা ওয়াজ অ্যাগেন অ্যানাদার আর্ট। তো এইটা হচ্ছে নাগেশ্বর আর বালাকোটে পাই। দে আর বেসিক্যালি সাইটস ইন পাকিস্তান নাও, বাট তখন যেহেতু ইন্দাস ভ্যালির মধ্যেই ছিল, সো দে ওয়ার অলসো দ্য পার্ট অফ দ্য সিভিলাইজেশন। lead was also found from South India. lead দিয়েও হচ্ছে বিভিন্ন রকমের টুলস, ইভেন কপার বা হচ্ছে lead, টিন, এগুলো দিয়ে যে শুধু অর্নামেন্টস না, বিভিন্ন রকমের টুলসও ব্যবহার করা হতো ডিউরিং দ্য টাইম। সো টুলস তৈরি করার জন্য এই মেটালসগুলোকে আমরা ব্যবহার করে থাকতাম। Okay, so these are some of the raw materials that were found during the Indus Valley civilization. তো র মেটেরিয়ালসে যখন আমি স্টিয়েটাইটের কথা বলছিলাম, তখন আমি বললাম যে সিল মেকিং ওয়াজ অলসো অ্যানাদার আর্ট।
আমরা আগেও পড়েছি, আর্ট অ্যান্ড ক্রাফটেও পড়েছি যে যেরকম বিড মেকিং ছিল, বোট মেকিং ছিল, বোটস ওয়ার মেড যাতে হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্স আরও বেশি ডেভেলপ করতে পারে। সেরকমই হচ্ছে সিল। আবার সিল মেকিং ডেফিনেটলি হচ্ছে ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট আর্টিস্টিক ওয়ার্ক যেটা ইন্দাস ভ্যালি পিপল করে গেছে। সিলের ওপরে সুন্দর সুন্দর এনকার্ভ করে, মানে কার্ভগুলোই হচ্ছে দ্য হাইলাইট অফ দ্য সিল, যেখানে তোমরা মানে এক্স্যাক্টলি বুঝতে পারবে, মানে এই সিলটা যদি কেউ দেখে ডেফিনেটলি সে বুঝবে যে দিস ইজ এ টাইগার, মানে তার কোনো সন্দেহ হবে না। আবার এই আমি একই জিনিসে ফিরে যাচ্ছি, 2500 ইয়ার্স অগো, 2500 বিসির কথা বলছি আমরা, অ্যান্ড উই হ্যাভ সাচ ডিফাইন্ড কার্ভিং অন দ্য সিলস। এবং সিল কার্ভিং ওয়াজ নট বাঁ হাত কা খেল, হ্যাঁ, ইট ওয়াজ আ মেজর ওয়ার্ক। তার কারণ হচ্ছে সিলসগুলো অ্যাকচুয়ালি টেরাকোটা দিয়ে ম্যাক্সিমাম তৈরি হতো। সো টেরাকোটা হচ্ছে কি, ক্লে। তো যতক্ষণ ওই ক্লেটা ভিজে আছে আই ক্যান কার্ভ অন দ্যাট। একবার শুকনো হয়ে গেলে কিন্তু আই হ্যাভ নাথিং টু ডু, পুরো জিনিসটাই হচ্ছে ফেলা যাবে। তো খুব তাড়াতাড়ি ওই স্কোয়ার বা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার পিসেসের ওপরে আমি যা করতে চাই, যা এনকার্ভ করতে চাই সেটাকে আমাকে করতে হবে। সো ডেফিনেটলি আ পিস অফ আর্ট। যদি সিলস দেখি আমরা, সিল এনকার্ভিংসের মধ্যে উই হ্যাভ আ লট অফ অ্যানিমালস, আমি আগেই দেখিয়েছি। মানে ওইগুলো ছাড়াও যদি অন্য কিছু দেখতে হয়, এই যে ওয়ান হর্ন রাইনোসরাস, আগেন আনাদার ফিচার অফ দ্য সিলস, এটা হচ্ছে আমাদের হিরো। ম্যাক্সিমাম সিলসে ওয়ান হর্ন রাইনোসরাস আর হচ্ছে বুল, দে আর ভেরি ফেমাস, মানে আমাদের হিরো অফ দ্য সিল ইন্ডাস্ট্রি বলতে পারো। এছাড়াও হচ্ছে টাইগার ওয়াজ অলসো সিন, এই যে এইটা হচ্ছে টাইগার, ঠিক আছে। তো এখান থেকে আমরা আবার বুঝতে পারি যে কোন কোন অ্যানিমালসগুলো ওয়্যার অ্যাভেলেবল ইন দোজ টাইম। এবং শুধু সেটা না, দেখো সিলসের ব্যাপারে যদি আমাদের ইন্টারেস্টিং ফ্যাক্টস যদি জানতে হয়, 2000 সিলস, অ্যারাউন্ড 2000 সিলস ওয়্যার ফাউন্ড ইন ডিফারেন্ট হারাপ্পান সাইটস। ভাবো 2000 খানা সিল। সো দ্যাট ওয়াজ আ ভেরি কমন থিং। এবং সিলস কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হতো। আমি অলরেডি ট্রেড অ্যান্ড কমার্সে বলেছি, অনেক সময় এই সিলসগুলোকে পাস হিসাবে ব্যবহার করা হতো। ধরো তুমি লোয়ার টাউন থেকে সিটাডেল যাবে, সেখানেও কিন্তু এই সিলসগুলোকেই ব্যবহার করা হতো অ্যাজ আ পাস, এন্ট্রি পাস, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে এই কারণের জন্য সিলস ওয়্যার কমনলি ফাউন্ড ইন all the Harappan sites. Mostly আমি আগেই বলেছি, most of the seals they are made with steatite. Steatite was the major আইটেম বা র মেটেরিয়াল যেটা দিয়ে হচ্ছে সিলস তৈরি করা হয়েছে। এছাড়াও হচ্ছে টেরাকোটা, নেক্সট অ্যাগেট, চট, আইভরি, ফায়ান্স, এগুলো হচ্ছে আরও। অ্যাগেট, চট হচ্ছে এরকম একটা সেডিমেন্টারি রক, আইভরি তোমরা সবাই জানো, ফায়ান্স আর এক রকমের রক যেটা হচ্ছে ব্যবহার করা হতো, অ্যান্ড টেরাকোটা তো তোমরা বার্ন্ড ক্লে সবাই জানি আমরা। সো এইগুলো দে ওয়্যার দ্য মেজর র মেটেরিয়ালস ফর মেকিং দ্য সিলস। এবারে যদি আমরা সিলের ফিচার্স যদি দেখে থাকি, যদি কখনো কোয়েশ্চেন আসে হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য সিল, সিলের যদি আমরা দেখি ডেফিনেটলি আইদার দে ইউজ টু বি রেক্ট্যাঙ্গুলার। দেখো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সিলস, লং সিলস যেগুলোকে আমরা বলে থাকি রেক্ট্যাঙ্গুলার, আর না তো হচ্ছে স্কোয়ার, দ্য আপার টু সিলস, ঠিক আছে। নেক্সট যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে মোস্ট অফ দ্য সিলসে দুটো জিনিস থাকতো। আই উইল ট্রাই টু ইরেজ, আচ্ছা, মোস্টলি যদি আমরা দেখি, নাম্বার ওয়ান হচ্ছে এই জিনিসটা, দিস ইজ দ্য স্ক্রিপ্ট। এই ওপরের যে পোর্শনটা রয়েছে, দিস ইজ দ্য স্ক্রিপ্ট অফ হারাপ্পান পিপল। আর নিচে সবসময় একটা এরকম অ্যানিমাল মোটিভ থাকতো। মোটিভ মানে হচ্ছে সাম কাইন্ড অফ সাইন, ঠিক আছে, সাম কাইন্ড অফ পিকচার। তো মোস্ট অফ দ্যাম, ইভেন এইখানেও যদি তুমি দেখো, এইখানটা হচ্ছে রাইটিং and this is the animal motive. তো সিলসের মধ্যে আমরা স্ক্রিপ্ট পাই which were written on them. এছাড়াও হচ্ছে আমরা হচ্ছে পিকচার্স পাই, অ্যানিমাল ফিগারিনস বা অ্যানিমাল মোটিভস পেয়ে থাকি। দিস ইজ দ্য মেজর ফিচার অফ দ্য সিল। সিলগুলো মোস্টলি এরকমই দেখতে হতো। এবারে যদি আমি এই স্ক্রিপ্টের কথা বলি, ডেফিনেটলি আমরা সবাই জানি যে হারাপ্পান স্ক্রিপ্ট এখনো পর্যন্ত ডেসিফার করা যায়নি। তার কারণ কি, মোস্ট অফ দেম আর সাইন্স।
সব সিম্বলসে লেখা। তুমি এইটাকে দেখো, এই দিস ইজ দ্য স্ক্রিপ্ট, সো এভরি ওয়ান ইজ আ সাইন, কাইন্ড অফ আ সিম্বল। তো সেই কারণের জন্য আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, বুঝতে পারিনি। অনেকে বলে যে ওটা খরস্তি স্ক্রিপ্টে লেখা হতো, বাট স্টিল দ্য সিম্বলস আর ভেরি ভেগ, খুব ভেগ, এখনো পর্যন্ত বোঝা যায়নি এক্স্যাক্টলি কোন জিনিসটা এটাকে মেনশন করে। তো সেই কারণের জন্য দ্য স্ক্রিপ্ট এখনো পর্যন্ত ডেসিফার করা হয়নি, এবং এই কারণের জন্যই কিন্তু এটা হচ্ছে প্রোটো হিস্ট্রির একটা পার্ট। আমি বলেইছিলাম আগের ভিডিওতে যে প্রোটো হিস্ট্রি হচ্ছে সেই সময় যেখানে স্ক্রিপ্ট আছে কিন্তু উই ডু নট নো দ্য স্ক্রিপ্ট। তো এইটা হচ্ছে তার এক্সাম্পল। এবারে যদি আমি স্ক্রিপ্টের কথা বলি, আমরা সবসময় কিভাবে লিখি? ফ্রম লেফট টু রাইট। ওরা কিন্তু রাইট টু লেফটে লিখতো। কিভাবে বুঝতে পারি? যদি আমরা কোনো লেখা দেখি, ঠিক আছে, দিস ইজ মাই লেফট টু রাইট, আর এইটা দেখো, যদি আমি লেফট টু রাইট লিখি, ঠিক আছে, আমি লেফট থেকে রাইট লিখছি, যখনই আমরা লেফট টু রাইট লিখি, ধরো পেজের একদম শেষ হয়ে যাচ্ছে, আমরা কি করি? সবসময় রাইটে আমাদের লেখাটা ছোট হয়ে যায়, স্পেসগুলো, গ্যাপগুলো কমে যায়। এদের যদি আমরা গ্যাপ দেখি, সেটা ঠিক উল্টো হয়। যেহেতু ওরা রাইট টু লেফট লেখে, তাই জন্যে ওদের গ্যাপগুলো রাইটে বেশি আর লেফটে কম। সেম কনসেপ্ট, পেজ শেষ হয়ে যাচ্ছে বা ধর ক্লে ট্যাবলেটটা শেষ হয়ে যাচ্ছে, তো তাই জন্য লেফটের দিকে তাদের স্পেসিংগুলো কম থাকে, আর রাইটের দিকে তাদের স্পেসিংগুলো অনেক বেশি থাকে। সো তাই জন্য আমরা জানি যে the written script was written from right to left and not from left to right, যেটা আমরা লিখে থাকি। Okay, so these are some of the important features of the seals and the script. Are around 375 to 400 signs have been seen in the script, যেটা এখনো পর্যন্ত ডেসিফার হয়নি। এভরি ডে দেখো, হারাপ্পা বা ইন্দাস ভ্যালি এমন একটা সাবজেক্ট হিস্ট্রি যেটা এভরি ডে দ্য আর্কিওলজিস্ট আর ট্রাইং টু গেট মোর থিংস, নতুন নতুন জিনিস বার করার চেষ্টা করছে, সেটা সাইট হোক, স্ক্রিপ্ট হোক, এভিডেন্সেস হোক, আর্টিফ্যাক্টস হোক, যাই হোক, এবং বিভিন্ন আর্টিফ্যাক্টস আরও বেরোয়। Every day some or the other new excavations are done. So এখনো পর্যন্ত ট্রাই হচ্ছে, let's see, let's hope for the best, হয়তো in near future we will know what they meant. Now the next thing যেটা আমরা দেখি সেটা হচ্ছে the weights and measures. To be very honest, এই সময় ইউনিফর্ম ওয়েট বা মেজারমেন্টের একটা সিস্টেম তৈরি করা ইন ইটসেলফ ইজ রেকমেন্ডেবল। খুবই কমেন্ডেবল একটা মানে জব এটা, তার কারণ ইভেন ইন ইউরোপ যদি তোমরা দেখো, মিডল এজেস অবধি, নেপোলিয়নের টাইমের আগে অবধিও কিন্তু ইউনিফর্ম ওয়েটস অ্যান্ড মেজার্স ছিল না। নেপোলিয়ন বরঞ্চ ইজ ওয়ান অফ দোজ পিপল যে এসে একটা ইউনিফর্ম ওয়েটস অ্যান্ড মেজারের সিস্টেম তৈরি করেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা এরকম একটা সময় ওয়েটস অ্যান্ড মেজার্স এবং সেটা ইউনিফর্ম দেখি, ডেফিনেটলি কমেন্ডেবল। সো হারাপ্পান পিপল একটা স্ট্যান্ডার্ড সিস্টেম অফ ওয়েটস অ্যান্ড মেজার্স ইউজ করে থাকতো। মোস্টলি সেটা হচ্ছে বাইনারি সিস্টেমে ইউজ করে থাকতো। এইগুলো আইদার কিউবিকল, দেখো আমি একটা পিকচার দেওয়ার চেষ্টা করেছি, কিউবিকল, আর নয়তো হচ্ছে স্ফেরিক্যাল দেখতে হতো। আর কি দিয়ে তৈরি হতো? আবার সেই চার্ট, জ্যাসপার আর অ্যাগেট। আমি অলরেডি চার্ট আর অ্যাগেটের পিকচার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি কোথা থেকে আসে। সো দিস আর দ্য মেজর মাটিরিয়ালস যেটা দিয়ে হচ্ছে এই ওয়েটস অ্যান্ড মেজার্সগুলো ব্যবহার করা হতো। দু রকমের ডিনোমিনেশনস হতো, যেগুলো হচ্ছে লোয়ার ডিনোমিনেশনস, সেইগুলো হচ্ছে বাইনারিতে হতো, 1 2 4 6 16 আপ টু 12,800 এটাকে গোনা হতো। আর যেগুলো বড় বড় হতো, হায়ার ডিনোমিনেশনসগুলো হতো, সেটা হচ্ছে ডেসিমাল সিস্টেমে ব্যবহার করা হতো, ওই পয়েন্ট সিস্টেম যেটাকে আমরা এখন ব্যবহার করি সেটা। এছাড়া হচ্ছে মেটাল স্কেল, দেখো আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে। মেটাল স্কেলস ওয়ার অলসো ইউজড, কিছু কিছু জায়গায় এরকম মেটাল স্কেল যেটাকে আমরা দাঁড়িপাল্লা বলে থাকি সেটাও ব্যবহার করা হয়। আর হচ্ছে এই যে ছাতাং হচ্ছে এক রকমের ওয়েটের মেজারমেন্ট। তো 16 ছাতাং হচ্ছে একটা শেড তৈরি করতো, যেরকম হচ্ছে 16 আনা, আবার সেই বাইনারি, তো তাই জন্য 16, সো 16 আনা হচ্ছে 1 রুপি তৈরি করতো। সো দিস ওয়ার দ্য কারেন্সি, আর এদিকে হচ্ছে ওয়েট মেজারমেন্টের কিছু ইউনিটস। এগুলো অত ডিটেলসে না মাথায় রাখলেও হয়, বিকজ কোয়েশ্চেন ডাজ নট কাম ভেরি অফেন ফ্রম দিস, কিন্তু জাস্ট টু গিভ ইউ আ আইডিয়া অফ দ্য ইন্দাস ভ্যালি লাইফ
আমাকে ওয়েটস অ্যান্ড মেজার্সগুলোকেও মেনশন করতে হবে, বিকজ ডেফিনেটলি দেখো একটা ইউনিফর্ম সিস্টেম অফ ওয়েটস অ্যান্ড মেজার ইজ ডেফিনেটলি আ কমেন্ডেবল জব। সো এইটা হলো আমাদের ওয়েটস অ্যান্ড মেজার্স অফ দ্য টাইম। দ্য নেক্সট ভেরি ইম্পর্টেন্ট টপিক ইজ দ্য ক্লাস ডিফারেন্স। দেখো যদি সোসাইটি হয়, কেউ উঁচু কেউ নিচু জিনিসটা সবসময় থাকে। হয়তো ইন্দাস ভ্যালির সময়তেও এই ব্যাপারটা ছিল, যদিও বা এখনকার মতন বা ইভেন বেদিক পিরিয়ডের মতন হয়তো এতটা এলাবোরেট ছিল না, বাট ডেফিনেটলি ছিল। সো হোয়াট অ্যাবাউট দ্য ক্লাস ডিফারেন্সেস? ক্লাস ডিফারেন্সেস যদি আমরা দেখি, মোস্টলি হচ্ছে মিডল ক্লাস মানুষেরা থাকতো। আরবান সোসাইটি, তো সেই কারণের জন্য মিডল ক্লাস মানুষেরা ম্যাক্সিমাম থাকতো। যেরকম হচ্ছে ধরো প্রিস্টস, মার্চেন্টস, পিজেন্টস, ট্রেডার্স, লেবারার্স, এগুলো হচ্ছে কিছু কিছু মানুষ যারা হচ্ছে থাকতো, মানে দ্য ডিফারেন্ট সেকশনস অফ দ্য পপুলেশন। একটা জিনিস নোটিস করবে, এইগুলোকে কিন্তু আমরা অকিউপেশনের ওপরে ডিপেন্ড করে থাকি। দ্য ডিফারেন্স যেটা, সেটা কিন্তু অকিউপেশনের ওপরে বেস করে এই ডিফারেন্সটা। এছাড়াও আমরা কিভাবে বুঝি যে এটা ক্লাসের ডিফারেন্স ছিল? ফ্রম দ্য হাউসেস। বড় বড় হাউস ওয়াজ ইকুয়াল টু দ্য রিচ পিপল, আর ছোট হাউসেস, 2 রুম কটেজেস যেগুলো তৈরি হতো সেটা হচ্ছে পুয়ার পিপলদের জন্য। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য আর্টিফ্যাক্টস। এই আর্টিফ্যাক্টসগুলো হচ্ছে বিভিন্ন পিসেস অফ এভিডেন্সেস, যেটা হচ্ছে বিভিন্ন সাইটস থেকে পাওয়া গেছে। এই আর্টিফ্যাক্টসগুলোকে হিস্টোরিয়ানসরা বা আর্কিওলজিস্টরা দুরকমভাবে ভাগ করে। একটা হচ্ছে ইউটিলিটেরিয়ান, আর একটা হচ্ছে লাক্সারি। লাক্সারি আইটেমস কোথায় বেশি পাওয়া যাবে? ইন দ্য ইম্পর্টেন্ট টাউনস, যেরকম ধরো হারাপ্পা, মহেঞ্জোদারো, যেগুলো হচ্ছে বড় বড় টাউনস। আর লাক্সারিয়াস আইটেমস ছাড়া হচ্ছে যেটা ইউটিলিটেরিয়ান আইটেমস, যেটা ইউটিলিটেরিয়ান মানে কি ডেলি ইউজের যে আইটেমসগুলো হয় সেটা সব জায়গায় পাওয়া যেত, দ্যাট ওয়াজ ভেরি কমন। কিন্তু লাক্সারিয়াস আইটেমস, ধরো ফায়ান্স দিয়ে কিছু পটারি, বা একটা আমি লাক্সারিয়াস আইটেম দেওয়ার চেষ্টা করেছি, দিস ইজ বেসিক্যালি আ কপার মিরর, মিররের কাঁচ উড়ে গেছে, ডেফিনেটলি অ্যান আর্টিফ্যাক্ট, রুইন। তো এই জিনিসটা হচ্ছে পুরোটা কপার দিয়ে, এবং দ্যাট ওয়াজ ভেরি হার্ড টু ফাইন্ড, খুব মানে একটাই সাইটে কপার মিরর পাওয়া গেছে। সো লাক্সারিয়াস আইটেমসগুলো হচ্ছে মেজরলি যেখানে বেশি রিচ পিপলরা থাকে, সো দ্য মেজর টাউনস, বড় বড় টাউনস বা সিটিসগুলো যেগুলো ছিল, হারাপ্পা, মহেঞ্জোদারো, সেখানে বেশি পাওয়া যায়। ইউটিলিটেরিয়ান মানে ডেলি ইউজের যে জিনিসগুলো, সেগুলো সব জায়গায় পাওয়া যায়। তো সেখান থেকেও কিন্তু আমরা এই ক্লাস ডিফারেন্সটাকে বুঝতে পারি, যে কোথায় বেশি রিচ পিপল, কোথায় বেশি পুয়ার পিপল, বা একটুখানি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যেখানে থাকতো, সেটা আমরা বুঝতে পারি। আর একটা হচ্ছে বারিয়ালস। বারিয়ালসগুলোও কিন্তু আমাদের একটা ক্লাস ডিফারেন্স বোঝায়। আমরা প্রি হিস্টোরিক টাইমেও দেখেছিলাম যে ক্লাস ডিফারেন্স বোঝানোর জন্য বারিয়ালস বা তার মধ্যে যে জিনিসপত্রগুলো আছে সেইগুলো কিন্তু আমাদেরকে বোঝায় যে কীরকম রিচ পারসন, পুয়ার পারসন কীরকম, তার বারিয়াল দেখেও কিন্তু বোঝা যায়। তো সিমিলারলি এখানেও আমরা সেটাই দেখে থাকি। Another important aspect of the society is the ancient authority. দেখো প্রথম থেকেই আমরা কিছু কিছু জিনিস নোটিস করি ইন দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। নাম্বার 1 হচ্ছে এত বড় বড় আর্কিটেকচারাল ইউনিটস দেখতে পারি, গ্রেট বাথ বলো, গ্র্যানারিজ বলো, রিজার্ভয়ার্স বলো। নাম্বার 2 হচ্ছে একটা ইউনিফর্ম ওয়েটস অ্যান্ড মেজার্স, যেটা আমরা একটু আগে বললাম, ইউনিফর্ম সিলস বা ইউনিফর্ম ব্রিক্স, সব জায়গা থেকে ইউনিফর্ম মানে একই রকমের ব্রিক্স পাওয়া গেছে, একই রকমের বা একই দেখতে সিলস পাওয়া গেছে, এবং সিলেরও টাইপ মানে ফিচার্সগুলো সেম, ওপরে স্ক্রিপ্ট, নিচে মোটিভ। তো এইগুলো কিভাবে হতে পারে? আনলেস অ্যান্ড আনটিল দেয়ার ইজ সামওয়ান অন টপ, যে হচ্ছে পুরো জিনিসটাকে অর্গানাইজ করছে। তখন একটা কথা ভাবো, যদি তোমরা ম্যাপটা দেখেছিলে আগের ভিডিওতে, দ্য এন্টায়ার সাইট ইজ হিউজ। আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, নর্থ ওয়েস্ট, তিনটে এত বড় বড় একটা জায়গা নিয়ে পুরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো এত বড় একটা জায়গায় এত কটা সাইটস, ইনফ্যাক্ট এখনো পর্যন্ত সাইটস যেগুলোকে আরো ডিসকভার করা হচ্ছে, আরো এক্সক্যাভেট করা হচ্ছে। সো সেই যদি আমরা সেই জিনিসটা যদি মাথায় রাখি,
কিভাবে তারা কমিউনিকেট করতো? দেয়ার হ্যাজ টু বি ওয়ান পার্সন অ্যাটলিস্ট যে পুরো জায়গাটাকে নিশ্চয়ই রুল করতো, যে কারণের জন্য পুরো একটা ইউনিফর্ম সিস্টেম আছে। যেরকম ধরো আমাদের এখন ইন্ডিয়াতে আমাদের সব জায়গায়, তুমি কেরালা যাও আর তুমি কাশ্মীর যাও, সব জায়গায় তুমি একই রকমের নোট পাবে। 10 টাকার নোট সব জায়গায় একই রকম, এরকম না যে কাশ্মীরে একটা আর কন্যাকুমারীতে আর একটা। তো কেন হয়? বিকজ উই হ্যাভ ওয়ান গভর্নমেন্ট। এই গভর্নমেন্টটাই হচ্ছে পুরো ইউনিফর্মিটিটাকে নিয়ে আসে। বাট এইখানে ইন্দাস ভ্যালিতে দিস ইজ আ ভেরি বিগ কোয়েশ্চেন, যে হু ওয়াজ দ্যাট সেন্ট্রাল অথরিটি যে হচ্ছে এত বড়, এত ম্যাগনিফিসেন্ট একটা ইউনিফর্মিটি নিয়ে এসছে। সো ডিফারেন্ট স্কলার্স হ্যাভ ডিফারেন্ট থিংস টু সে। আগে অনেক স্কলার্সরা, আগে অনেক হিস্টোরিয়ানসরা এনাকে, দিস ইজ নোন অ্যাজ দ্য প্রিস্ট কিং, এনাকে বলতো অ্যাজ দ্য এনশিয়েন্ট অথরিটি। কেন? তার কারণ হচ্ছে তুমি যদি এই পিকচারটার মাথায় দেখো, এই যে দেয়ার ইজ আ হেডব্যান্ড। অনেক তুমি এনশিয়েন্ট টাইমে কিংসদের দেখবে, দেয়ার ইউজ টু বি আ হেডব্যান্ড অন টপ, সামওয়াট লাইক আ ক্রাউন। অ্যান্ড সেকেন্ডলি, যদি আমরা এরই কন্টেম্পোরারি মেসোপটেমিয়ান সিভিলাইজেশন দেখে থাকি, মেসোপটেমিয়াতে কিন্তু আবার প্রিস্টরাই ইউজ টু বি দ্য অথরিটি। সেখানকার বড় বড় টেম্পলস ছিল, জিগুরাটস বলা হতো, এবং প্রিস্টরাই হচ্ছে দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান হতো ইন দ্য সোসাইটি। তো সেই কনসেপ্টটাকে নিয়ে যদি আমরা এই কন্টেম্পোরারি সিভিলাইজেশনটাকে দেখি, আবার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তা আগে হিস্টোরিয়ানসরা সেই সূত্রে বলতো যে দিস ফেলো ইজ আ প্রিস্ট। একটা শল আছে, আমি এটা একটু আগেই বলছিলাম যে ইফ ইউ লুক ইনটু দ্য শল, খুব সুন্দর উইভিং এর একটা কাজ দেখতে পাবে। সো দিস পার্সন উইথ দ্য বিয়ার্ড, উইথ দ্য হেডব্যান্ড অ্যান্ড উইথ দিস লুক মাইট হ্যাভ বিন দ্য সেন্ট্রাল অথরিটি। কিন্তু এখন এইটাকে অনেকে ক্রিটিসাইজ করে, অনেক স্কলার্সরা বলে যে না, it is not so, possibly maybe it was ruled by a class of merchants, তখন ট্রেড অ্যান্ড কমার্স ওয়াজ rampantly done, খুব কমন ছিল ট্রেড অ্যান্ড কমার্স। তো মার্চেন্টসরা হয়তো ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল। তখন এখানে আমরা কোনো টেম্পল পাই না, পুরো ইন্দাস ভ্যালি সাইটে এখনো পর্যন্ত কোনো টেম্পল পাওয়া যায়নি। তো যদি টেম্পলই না থাকে তাহলে প্রিস্ট আসছে কোথা থেকে? কিন্তু আমরা ট্রেড অ্যান্ড কমার্স পাই, তাহলে ট্রেড অ্যান্ড কমার্সের দ্বারা মার্চেন্টসরা হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল হতে পারে। সো দে মাইট হ্যাভ বিন দ্য পাওয়ার ইন দ্য সোসাইটি। আবার অনেক হিস্টোরিয়ানসরা বলে যে না, দ্যাট মাইট নট বি। তার কারণ হচ্ছে এরকম আমরা কোনো মানুষের এভিডেন্স পাইনি যে দ্যাট পার্সন ওয়াজ দ্য সেন্ট্রাল অথরিটি। তো অনেকে বলে যে দ্য ইন্দাস পিপল তারা নিজেরাই নিজেদেরকে গভর্ন করতো। আবার অনেকে বলে যে দেয়ার ওয়াজ নট ওয়ান সিঙ্গল রুলার বাট আ নাম্বার অফ রুলার্স। বিভিন্ন যে সাইটসগুলো আছে তাদের নিজস্ব নিজস্ব একটা রুলার ছিল এবং দে ইউজ টু রুল অন দেয়ার ওন টার্মস। সো আনাদার থিওরি দ্যাট আর্গিউস দেয়ার ওয়াজ নো সিঙ্গল রুলার বাট a number of rulers representing each urban centers, বা অনেকে বলে যে there had been no rulers at all, everyone had equal status, তারা নিজেরাই নিজেদেরকে গভর্ন করতো, যেটা অ্যাকচুয়ালি করা উচিত। বাট these are some of the থিওরিজ যেটা আমরা সেন্ট্রাল অথরিটির ব্যাপারে পেয়ে থাকি, বিকজ দ্যাট ইজ নট ভেরি ক্লিয়ার। আমরা সেরকম কিছু এভিডেন্সেস পাইনি যেখান থেকে জানতে পারবো। বাট ডেফিনেটলি এইটা একটা ডেফিনেট জিনিস যে দেয়ার হ্যাজ টু বি সামওয়ান অর আ ফিউ যারা হচ্ছে পুরো সাইটটাকে দেখাশুনো করতো। আদারওয়াইজ এরকম ইউনিফর্মিটি ইন আর্কিটেকচার বলো, ইন আর্ট বলো, সিলিংস বলো, এরকম ইউনিফর্মিটি আসতে পারে না। দেয়ার হ্যাজ টু বি সামওয়ান, বাট দ্যাট রিমেন্স টু বি আ বিগ কোয়েশ্চেন। মেবি ইন ফিউচার আমরা সেই কোয়েশ্চেনটার আনসার পেয়ে যাব। দ্য নেক্সট থিং ইজ রিলিজিয়ন। সোসাইটির কথা বলছি, মানুষের কথা বলছি, অকুপেশনের কথা বলছি, রিলিজিয়ন বলবো না, হতে পারে না। আগেন ইফ ইউ গো ব্যাক, রিলিজিয়ন হচ্ছে আবার বেশ অনেক কটা থিওরি আছে। অনেকে বলে যে ফোর্সেস অফ নেচার, যেরকম আগে ফোর্সেস অফ নেচারকে যেরকম হচ্ছে ওয়ার্শিপ করা হতো, এখানেও ফোর্সেস অফ নেচার ওয়ার্শিপ করা হয়। আবার কেউ বলে এই যে ফটোটা আছে, দ্য terracotta figure of mother goddess was found in some sites. তো এই যে terracotta figurine যিনি আছেন, mother goddess যাকে বলা হয়, she might have been the god of earth or fertility. দেখো, এগ্রিকালচার ওয়াজ আ মেজর অকুপেশন, সো তাই জন্যে ফার্টিলিটির গডেস, অর্থের গডেস খুব কমন একটা।
পুজো করার জন্য। সো নাম্বার ওয়ান, যদি আমরা কনসেপ্ট অফ রিলিজিয়ন নিই, মেবি দ্য ইন্দাস ভ্যালি পিপল তারা হচ্ছে এই টেরাকোটা ফিগারিন যাকে আমরা দেখছি অন দ্য স্ক্রিন, মাদার গডেসকে পুজো করে থাকতো। তার কারণ হচ্ছে দেখো, দ্য সেম ওয়াজ ওয়ারশিপড ইন দ্য ইজিপশিয়ানস, নাইলের গডেস। তখন ইজিপশিয়ান সিভিলাইজেশনে যদি আমরা দেখি, নাইল ইজ দ্য মানে মেজর সোর্স অফ ওয়াটার ওখানে। তো নাইলের গডেস যদি হতে পারে, আমাদের এখানে অর্থের গডেস হতেই পারে। সো দিস ইজ দ্য মাদার গডেস, যে হচ্ছে গডেস অফ ফার্টিলিটি। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই সিল। আর একটা সিলে আমরা একটা ফিগার দেখতে পাই, যার হচ্ছে মাথায় দুটো শিং আছে, সিটিং ইন আ যোগিক পজিশন, মেডিটেট করছে যেন মনে হয়। আর তার আশেপাশে অনেক অ্যানিমালস রয়েছে, বিভিন্ন অ্যানিমালস রয়েছে। সো এইটাকে এনাকে বলা হয় পশুপতি, যে হয়তো ইজ লিঙ্কড টু শিবা। এখন যাকে আমরা শিব ঠাকুর বলে থাকি, তারই আগের কোনো একটা ফর্ম ইজ দিস। এনাকে পশুপতি কেন বলা হয়? তিনি হচ্ছেন পশুদের মাঝখানে বসে রয়েছে, অ্যামিডস অল দ্য অ্যানিমালস দ্য পার্সন ইজ সিটিং ইন আ যোগিক পজিশন। আমরা শিব ঠাকুরকে অনেক সময় যোগিক পজিশনে দেখে থাকি। সো এই যে মেল ডেটি, 3 হর্ন, 3টে হর্ন আছে মাথার ওপরে, এইখানটাতে 3টে হর্ন আছে, 1, 2 and 3। সো 3 হর্নড হেড, অনেক অ্যানিমালস রয়েছে, একটা যোগীর মতন বসে রয়েছে ইন দ্য মেডিটেটিং পশ্চার। এনাকে আমরা পশুপতি বলে থাকি। অ্যান্ড মেবি হচ্ছে ইনি আরেকটা গড অফ দ্য টাইম। অ্যানিমালস যেরকম হচ্ছে বাফেলো, রাইনোসরাস, টাইগার, এলিফ্যান্ট, এইগুলো সব অ্যাপিয়ার করে অন দ্য সিল। এনাকে আমরা পশুপতি বলে থাকি। ইনিও হচ্ছেন ওয়ান অফ দ্য গডস। এছাড়াও হচ্ছে বলা হয় যে ইন্দাস পিপল অলসো ওয়ারশিপ ট্রিজ অ্যান্ড অ্যানিমালস। তখন অনেক সিলসে আমরা এই 1 হর্ন ইউনিকর্ন পেয়েছি, রাইনোসরাস পেয়েছি, বুল পেয়েছি। তো ডেফিনেটলি অ্যানিমালস ওয়ার ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যানিমালকে ওয়ারশিপ করা definitely was another important aspect. এছাড়াও ট্রি কেন বলছে, অনেক সিলে না আমরা পিপল ট্রিও দেখেছি। তো অনেক হিস্টোরিয়ানসরা ভাবে যে পিপল ট্রি একেও হচ্ছে এরা পুজো করে থাকতো। আর লাস্ট হচ্ছে অ্যামিউলেটস হ্যাভ বিন অলসো ফাউন্ড। এটাও বলা হয়, ইনফ্যাক্ট অ্যামিউলেটস হচ্ছে ওই সামথিং টু ওয়্যার অন দ্য হ্যান্ড, ঠিক আছে। তো অ্যামিউলেটস দে আর দ্য সাইন অফ বিং রিলিজিয়াস। আর এছাড়াও হচ্ছে অনেকে আবার বলে যে দ্য ইন্দাস পিপল দে ইউজ টু বিলিভ ইন চার্মস অ্যান্ড ম্যাজিকে বিলিভ করতো। লাইফ আফটার ডেথ এটাতেও বিলিভ করতো। আমি একটু আগেই বলছিলাম না যে বারিয়ালসে তারা হচ্ছে বিভিন্ন আইটেমস রাখতো। তো ওই আইটেমসগুলো কেন, যাতে মৃত্যুর পরে যে জার্নিটা যাচ্ছে টু দ্য নেক্সট লাইফ, সেখানে যাতে হচ্ছে সেইগুলো ব্যবহার করা যেতে পারে, সেই কারণের জন্য। সো এইগুলো থেকে আমরা বুঝতে পারি যে হোয়াট ওয়্যার দেয়ার রিলিজিয়াস বিলিফ। তো বিভিন্ন রকমের রিলিজিয়াস বিলিফ আছে। এরকম মানে হিন্দুইজম, বুদ্ধিজম এরকম কোনো রিলিজিয়ন নেই, কিন্তু ডেফিনেটলি রিলিজিয়াস বিলিভস ওয়্যার দেয়ার। দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য ডিক্লাইন। যখনই কিছু ডেভেলপ করে তার একটা পতনও থাকে, উত্থান থাকলে তার পতন থাকে, তাই না? সো হিস্ট্রি আমাদেরকে বারবার এই এক্সাম্পলটা দেয়, এখানেও তাই। দেখো ম্যাচিওর ফেজ, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, দ্যাট ওয়াজ দ্য ডেভেলপমেন্টাল ফেজ। তখন তার উত্থান হচ্ছে সিভিলাইজেশনটা। তো 1800 পর থেকে 800 BC-র পর থেকে আমরা দেখব যে এই পুরো এত সুন্দর একটা সিভিলাইজেশন আস্তে আস্তে ডিক্লাইন করবে। আবার বলি, ডিক্লাইন কিন্তু একটা প্রসেস। তো একদিনে, এক মুহূর্তে, 1 মিনিটে হয় না। এটা মানে ম্যাগি না, ম্যাগিও 2 মিনিট লাগে অ্যাটলিস্ট। সো ডিক্লাইন ওয়াজ আ প্রসেস। আস্তে আস্তে হিস্টোরিয়ানসরা এসক্যাভেট করে পেয়েছে অনেক এভিডেন্সেস যে আস্তে আস্তে দেয়ার ওয়্যার আ নাম্বার অফ ফল্টস ইন দ্য সিভিলাইজেশন, যে কারণের জন্য এর ডিক্লাইন হয়, পতন হয়ে থাকে। কিন্তু আনফর্চুনেটলি এইখানেও অনেক কোয়েশ্চেন মার্কস রয়েছে। সো দেয়ার আর আ নাম্বার অফ ভিউজ অ্যাবাউট দ্য ডিক্লাইন। বিভিন্ন হিস্টোরিয়ানসরা বিভিন্ন ভিউজ দেয়। সো জাস্ট সামারাইজ করলে, যেটা তোমরা স্ক্রিনে দেখছো, সেই কিছু ইম্পর্টেন্ট ভিউজগুলো আমরা দেখতে পাই। দেখো, দ্য ফার্স্ট অ্যান্ড মেজর ভিউ যেটা ছিল সেটা হচ্ছে দ্য আরিয়ানস বা এরিয়ান ইনভেশন।
বলা হতো যে আরিয়ানস বলে একটা ক্ল্যান ছিল ফ্রম দ্য সেন্ট্রাল এশিয়া। এবার তোমরা যদি সেন্ট্রাল এশিয়া দেখো, ধরো কথায় বলছি মঙ্গোলিয়া অ্যান্ড দ্য প্লেসেস অ্যারাউন্ড, সেটা একটা খুব ড্রাই সেমি অ্যারিড রিজিয়ন, ঠিক আছে? তো সেখানকার রিসোর্সেস ইজ ভেরি লিমিটেড, যে কারণের জন্য হয়তো পরবর্তীকালে চেঙ্গিস খান এত বড় একটা ইনভেশন করতে স্টার্ট করেছিল। তো ওইখানকার যে ওয়ারিয়ার ক্ল্যান্সরা ছিল তারা রিসোর্সেস পাওয়ার জন্য দুটো গ্রুপে ডিভাইড হয়ে যায়। একটা আসে হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ওই ইন্দাস রিজিয়ন, আর আরেকটা যায় হচ্ছে টুয়ার্ডস ইউরোপ। কেন এখানে আসে? যাতে তারা নতুন জায়গা পায়, ল্যান্ড পায়, রিসোর্সেস পায়, তাদের মানুষেরা খেতে পায়, নিউ প্লেস টু সেটেল, সেই কারণের জন্য। তো যখন এই ইন্দাস পিপল আসছে, তারা হচ্ছে যখন এই এরিয়ান পিপলরা আসছে, তখন এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে মানুষেরা ছিল তাদেরকে তারা সাউথের দিকে ঠেলে দিচ্ছে। দে আর আপরুটিং দেম, দে আর পুশিং দেম টুয়ার্ডস দ্য সাউথ। আর তারা হচ্ছে এই ইন্দাস রিজিয়নটাকে, সপ্ত সিন্ধু রিজিয়নে তারা হচ্ছে সেটেল ডাউন করছে। এটা একটা থিওরি। কিন্তু এখন যদি আমি এই থিওরিটা তোমাদেরকে পড়াই, আশা করছি স্ট্রাইক পাবো, তার কারণ দিস থিওরি ইজ টোটালি নাল অ্যান্ড ভয়েড। এখন তোমরা গুগলে অনেক ভিডিওস পাবে যেখানে এইটা নিয়ে অনেক রকমের ক্রিটিসিজম আছে। অনেক হিস্টোরিয়ানসরা বলে যে না, এরকম কিছু নেই, বিকজ ডিএনএ স্যাম্পলস অ্যান্ড অল দে ডু নট ম্যাচ, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি ওটার মধ্যে বেশি কিছু বলছি না। সো এরিয়ান ইনভেশন একসময় ওয়াজ ওয়ান অফ দ্য মেন কজেস ফর দ্য ডিক্লাইন, যদিও বা এখনকার কন্টেম্পোরারি হিস্টোরিয়ানস তারা টোটালি এটাকে নাল অ্যান্ড ভয়েড বলে, একদমই সেটাকে মানে না। তারা কি মানে? কিছু কিছু স্কলার্স বলে যে ন্যাচারাল ফ্যাক্টরস এই পুরো সিভিলাইজেশনটার ডিক্লাইনের কারণ ছিল। ন্যাচারাল ফ্যাক্টরস দু রকমের, জিওলজিক্যাল আর একটা হচ্ছে ক্লাইমেটিক। যেরকম ধরো কথায় বলছি টেকটনিক প্লেটস, টেকটনিক ডিস্টারবেন্সেসের জন্য আর্থকোয়েকস এসছে। দেয়ার আর প্লেসেস যেখানে হচ্ছে রিভার তার কোর্স চেঞ্জ করে নিয়েছে। তো রিভার কোর্স চেঞ্জ করে নেওয়া মানে সেই জায়গাটা ড্রাই আপ হয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট সেখান থেকে মানুষজন কম হয়ে যাচ্ছে। অনেক হিস্টোরিয়ানসরা আবার বলে যে রিভার কোর্সেস চেঞ্জ হওয়ার কারণে বা না চেঞ্জ হওয়ার কারণে ফ্লাড তৈরি হতো। সো ফ্লাড, আর্থকোয়েক, এগুলো হচ্ছে কিছু কিছু ন্যাচারাল ডিজাস্টার। বলা হয় তাদের জন্য হয়তো এই এন্টায়ার সিভিলাইজেশন হ্যাজ ডিক্লাইন্ড। কিছু কিছু মানুষেরা মানে হিস্টোরিয়ানসরা এটাও বলে যে ওভার পপুলেশনের জন্য, পপুলেশনের প্রেশার না নিতে পেরে আস্তে আস্তে কি না আমরা ডিফরেস্টেশন দেখি, গাছ কাটতে শুরু করে। যত ডিফরেস্টেশন তত হবে তোমার কি না সয়েলের ফার্টিলিটি কমতে থাকে, স্যালিনিটি বাড়ে, সল্ট বাড়তে থাকে। যত সল্ট বাড়বে, স্যালিনিটি যত বাড়বে, সয়েল আরও বেশি ইনফার্টাইল হবে। সয়েল ইনফার্টাইল হওয়া মানে কি? আমি এগ্রিকালচার করতে পারছি না, কাল্টিভেট করতে পারছি না, অথচ আমার পপুলেশন বেড়ে যাচ্ছে। তো তাহলে কি হবে? ফুড ডিমান্ডস বাড়বে। ফুড না সাপ্লাই করতে পারলে মানুষজন বাঁচতে পারবে না, বা তারা হয়তো মাইগ্রেট করবে টু আনাদার প্লেস। দাস দুটো কারণের জন্যই কিন্তু ডিক্লাইন হতে পারে। আবার কিছু হিস্টোরিয়ানসরা বলে যে টাউন প্ল্যানিং যেটা ছিল, সেই টাউন প্ল্যানিংয়ে দেয়ার ওয়াজ আ কোল্যাপস। সো টাউন প্ল্যানিং যেহেতু ঠিক ছিল না, তাই জন্য এরকম বড় বড় সিটিজ যেরকম ধরো হারাপ্পা বা মহেঞ্জোদারো আস্তে আস্তে ডিক্লাইন করতে থাকলো। হোয়াট এভার দ্য রিজন ওয়াজ, ডেফিনেটলি একটা খুব স্লো বাট ইনএভিটেবল প্রসেস দিয়ে দ্য এন্টায়ার সিভিলাইজেশন ডিক্লাইন, এবং ডিক্লাইনের কিন্তু ফার্স্ট সাইন আমরা 1800 অনওয়ার্ডস পেতে থাকি, এবং slowly and slowly this entire civilization decline, bringing to the end of the majestic period. সো এখানে হচ্ছে আমাদের ইন্দাস ভ্যালির জার্নিটা শেষ হলো। বাট নেক্সট জার্নিতে যাওয়ার আগে জাস্ট একটু ইম্পর্টেন্ট কয়েকটা সাইটসের ব্যাপারে আমরা জেনে নিই। এইটা আমাদেরকে হেল্প করবে টু ক্র্যাক দ্য কোয়েশ্চেন্স যেগুলো আমাদের এক্সামে আসে। আমি এখানে খুব ছোট্ট করে জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট সাইটসের ব্যাপারে দিয়েছি, আরও অনেক সাইটস আছে। সো দ্য ফার্স্ট সাইট ডেফিনেটলি হচ্ছে হারাপ্পা। হারাপ্পাকে এসক্যাভেট কে করেছিল? দয়ারাম সাহানি ইন দ্য ইয়ার অফ 1921।
হারাপ্পা কোথায় পাবো আমরা? ইট ইজ অন দ্য ব্যাঙ্কস অফ রিভার রাভি। মন্টগোমেরি বলে একটা পাঞ্জাবের ডিস্ট্রিক্ট আছে, যেটা এখন সেটা পাকিস্তানে চলে গেছে, তো সেখানে আমরা হচ্ছে হারাপ্পা পাবো। হারাপ্পাতে আমরা কি কি পাই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিংসগুলোকে একটুখানি মাথায় রাখবে। নাম্বার 1, স্যান্ডস্টোন স্ট্যাচু অফ হিউম্যান অ্যানাটমি পাই, গ্র্যানারিজ পাই, আর বুলক কার্টস পাই। দিস আর দ্য এভিডেন্সেস যেগুলো আমরা এখান থেকে পেয়েছি। Number 2, Mohenjo-daro, the next very important site. Harappa, if it is the first site to be discovered, Mohenjo-daro আমি বলবো যে was the most elaborate site to be found. তো মহেঞ্জোদারো হচ্ছে আর.ডি. ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি এসক্যাভেট করেছিল ইন দ্য ইয়ার অফ 1922। ইন্দাস রিভারের ব্যাঙ্কে লারকানা ডিস্ট্রিক্ট বলে একটা জায়গা আছে পাঞ্জাবে, আবার পার্ট অফ পাকিস্তান না সেখানে। এবং তুমি যদি দেখো ওয়ান অফ দ্য মেজর ফাইন্ডিংস, মানে ম্যাক্সিমাম ফাইন্ডিংস আর ওভার হিয়ার। গ্রেট বাথ আমরা পড়েছি, গ্র্যানারি, ব্রঞ্জ ডান্সিং গার্ল যেটা আমি একটু আগে দেখালাম স্লাইডে, পশুপতি মহাদেবের যে সিলটা সেটাও, স্টেটাইট স্ট্যাচু অফ বিয়ার্ড ম্যান যেটা হচ্ছে আমরা প্রিস্ট কিং আমি বলেছিলাম একটু আগে সেটা, পিস অফ ওভেন কটন, এগুলো সব আমরা হচ্ছে মহেঞ্জোদারো থেকে পেয়ে থাকি। নেক্সট হচ্ছে চানহুদারো। চানহুদারো ইজ ভেরি ফেমাস ফর বিডস মেকিং। এটা হচ্ছে এনজি মজুমদার, তিনি এসক্যাভেট করেছিলেন ইন দ্য ইয়ার অফ 1931। কোথায় না সিন্ধ আছে অন দ্য রিভার ইন্ডাস, সেখানে আমরা পাই চানহুদারো। বিড মেকিং আমি বলেছিলাম, বিড মেকার শপ পাওয়া গেছে। আর ডগের ফুটপ্রিন্টস, ডগ চেজিং আ ক্যাট, এর ফুটপ্রিন্টস আমরা পেয়েছি, যেখান থেকে আমরা এস্টাবলিশ করেছিলাম যে ডগ অ্যান্ড ক্যাট এই সময় ছিল অ্যান্ড দে ওয়্যার ডোমেস্টিকেটেড। নাম্বার 3, লোথাল আবার আর একটা খুব ইম্পর্টেন্ট প্লেস আমাদের ইন্ডিয়ার জন্য, ফাউন্ড ইন গুজরাট। ভোগওয়া রিভার আছে গালফ অফ ক্যাম্বে সেইখানটাতে। আর রাও বলে একজন আর্কিওলজিস্ট, তিনি এসক্যাভেট করেছিলেন ইন দ্য ইয়ার অফ 1953। কি কি পাই আমরা? ইট ইজ দ্য ফার্স্ট ম্যানমেড পোর্ট, আমি বলেছি যে ফার্স্ট পোর্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পোর্ট হচ্ছে আমাদের লোথাল। ডকইয়ার্ড পাই, রাইস হাস্ক, আমি বলেছিলাম যে রাইস বা প্যাডি যে কাল্টিভেট করা হয় সেটার এভিডেন্সেস আমরা লোথাল থেকে পাই। আর হচ্ছে ফায়ার অল্টার্স, স্যাক্রিফাইস বা কিছু যজ্ঞ করার জন্য যে আগুনের যে জায়গাটা ফায়ার অল্টার, সেটা আমরা লোথাল থেকে পেয়ে থাকি। নেক্সট হচ্ছে কালীবাঙ্গান হচ্ছে 1953-তে এসক্যাভেট করা হয়েছিল ঘোষের দ্বারা, এবং হচ্ছে তিনি এটা হচ্ছে রাজস্থানে আছে অন দ্য ব্যাঙ্ক অফ ঘাগর রিভার। ঠিক আছে, গাগার হাকরা রিভার আর একটা রিভার, সো রাজস্থানে আমরা এটাকে পাবো। আবার ফায়ার অল্টার পাওয়া গেছে লোথাল আর কালীবাঙ্গান দুটো জায়গাতেই আমরা ফায়ার অল্টার পাই। এছাড়াও হচ্ছে ক্যামেল বোনস, সো আমরা বলতে পারি যে ক্যামেল ওয়াজ অলসো আনাদার ইম্পর্টেন্ট অ্যানিমাল। এছাড়াও হচ্ছে উডেন প্লাউ যেটা দিয়ে মানে হাল জোততো, তো সেটা হচ্ছে পাওয়া যায়। নাম্বার 6 হচ্ছে বানাওয়ালি। আর.এস. বিস্ত ইন দ্য ইয়ার অফ 1974 এসক্যাভেট করছে, হিসার ডিস্ট্রিক্টে রয়েছে অফ হরিয়ানা। এবং এখানে হচ্ছে আমরা বিডস, বার্লি, এভিডেন্স অফ প্রি হারাপ্পান এবং হারাপ্পান কালচার দুটোই আমরা পেয়ে থাকি। অ্যান্ড লাস্টলি ধোলাভিরা, অনেক রিসেন্ট একটা এক্সক্যাভেশন 1985-এ, আবার আর.এস. বিস্ত ইনি করেছিলেন। গুজরাটে রান অফ কাচ যেটা রয়েছে তার কাছে আমরা পেয়ে থাকি। ইনফ্যাক্ট ধোলাভিরাতে এখন ট্যুরিজম ইজ মানে ভেরি পপুলার, যারাই এখন ওই রান অফ কাচ ফেস্টিভ্যাল দেখতে যায় তারা ধোলাভিরা ডেফিনেটলি ভিজিট করে থাকে। ওয়াটার হার্নেসিং সিস্টেম, ওয়াটার রিজার্ভয়ার, এইগুলো আমরা এখান থেকে পেয়েছি। সো মোর অর লেস দিস ওয়াজ দ্য সেকেন্ড চ্যাপ্টার অফ হিস্ট্রি উইথ মি, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। যদি এটা ঠিক লাগে, তোমাদের ভালো লাগে, প্লিজ কমেন্টে জানিও। থ্যাংক ইউ অ্যাগেন। অনেক কমেন্টস পাই আমি ফর মাই টিচিং বা প্রেজেন্টেশনের জন্য, সো থ্যাংক ইউ ফর দ্যাট। প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। শুধু হিস্ট্রি কেন, বিভিন্ন সাবজেক্টে খুব এমিনেন্ট টিচার্স তারা নিজেদের হার্ডওয়ার্ক দিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করে, সো দ্যাট ইউ পিপল ক্র্যাক দ্য এক্সামিনেশনস। তো যদি আমাদের এই হার্ডওয়ার্ক তোমাদের ঠিক লাগে,
প্লিজ ডু লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব। অন্যান্য যে ভিডিওসগুলো আছে, আমারও আছে, অন্যান্য টিচার্সদেরও আছে, প্লিজ সেইগুলোকে দেখো। আই ক্যান গ্যারেন্টি দ্যাট দোজ আর হেল্পফুল, এবং ডেফিনেটলি ইউ অ্যান্ড উই টুগেদার আমরা ডেফিনেটলি আপকামিং কম্পিটিটিভ এক্সামিনেশনসগুলোকে ক্র্যাক করব। সো থ্যাংক ইউ। আজ উইল স্টপ টিল হিয়ার। In the next video we will explore another chapter of history, so please be with me, and this was Indus Valley Civilization.